আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? আমি এটা করতে পারবো না, আমার পক্ষে এসব সম্ভব না। দিস নট এ বিগ ডিয়াল ইয়ার। প্রবলেমটা কোথায়? তোর কাছে এটা ছোট মনে হচ্ছে? হ্যাঁ, তুই সব কিছুকে এত বড় বানাস কেন বুঝি না। আমি পারবো না। তাহলে কি করবি নিজে ভাব। আমার আর কোনো রাস্তা দেখি না যে তিথি নিজে এসে তোকে আই লাভ ইউ বলবে। এটাতে রিস্কও আছে। নো রিস্ক নো গেইন। আর এমনি তো আর বেশি সময়ও নেই, আর কোনো উপায় চোখে পড়ছে না। বাকিটা তোর ইচ্ছা। প্রহরের মাথায় কিছুই ঢুকছে না। সে এমনটা কিছুতেই করতে পারবে না। তাহলে এখন 2 দিন জ্বর থাকার কারণে প্রহর ভার্সিটিতে যায়নি। সে 2 দিন তিথি প্রহরের কিছুক্ষণ পরপর খোঁজ নিত। সামনে তো আর পারতো না, ফোনের মাধ্যমেই অনেক যত্ন নিত। কিন্তু তার মন যে মানছিল না। প্রহরকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল। সে ব্যাকুলতার অবসর ঘটল 3য় দিনে। কয়দিনের মতো আজও তিথির মনটা খারাপ। প্রহরকে দেখতে পাচ্ছে না এই নয়ন দুটো। রীতিমতো তিথি আজও ভার্সিটিতে এসেই ছাদে চলে গেল। ছাদে এসেও তিথির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। এই ছাদ জুড়ে যে প্রহরের স্মৃতি ভরা। প্রতিদিনের মতোই আজও ডায়েরি নিয়ে বসে পড়ল ছাদের সেই কোণে। হঠাৎ আজ আবারও কানে গুঁজে উঠল গিটারের সুর। তিথির বুঝতে বাকি রইল না গিটারের সুরটি কার। সবকিছু রেখেই দৌড়ে চলে গেল ছাদের অপর দিকে। হ্যাঁ, সে ঠিকই ছিল, এটা প্রহরী। কারো উপস্থিতির আভাস পেয়ে গিটার বাজানো বন্ধ করে পাশে ফিরে তাকালো। তিথিকে দেখল, মুখ ভরা হাসি নিয়ে তার দিকে তাকিয়েই আছে। তোমার অপেক্ষায় ছিলাম। জ্বর কমেছে? কমেছে। সত্যি? বাবা সত্যি। আমি আপনার বাবা হলাম কবে থেকে? আর সবাই বলে মেয়েটা নাকি কথা পারে না। তিথি হেসে দিল। পাশে যেয়ে বসলো প্রহরের। অপলকভাবে তাকিয়েই আছে প্রহরের দিকে, যেন কত জনম দেখেনি। আর তার তৃষ্ণা মিটাচ্ছে। প্রহর এক হাসি দিয়ে তাকাতেই চোখ সরিয়ে নিল তিথি। আচ্ছা মধুবিতা গাইবো, যে আমরা গান কি সিলেক্ট করবে না? আমি তো ভেবেছিলাম তুমি করবে। গান কি আমি একা গাইছি? না, তাও ঠিক, তবে দুজনে মিলেই চুজ করি নাকি? ওকে। 2 জনে মিলে গানের নাম বলতে লাগলো। একটাতে এক সমস্যা, এই হলে এই না। শেষমেশ একটি গান সিলেক্ট করলো দুজনেরই ভীষণ পছন্দের। তিথি চলে গেল সেদিনের মতো। যাওয়ার সময় প্রতিবারের মতো পিছনে ফিরে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে গেল। তিথিও চলে গেল। মুহূর্তেই প্রহরের মুখটা মলিন হয়ে গেল। খুব খারাপ লাগছিল তার সেই মেয়েটাকে কষ্ট দিতে। ভালোবাসার প্রতিফলে ছলনা পেলে যে তিথি ভেঙে পড়বে তা প্রহরের ভালো মতোই জানা রয়েছে। তবুও সে নিজের ভালোবাসার কাছে অচল। যতই দিন পার হতে থাকে ততই যেন প্রহরের মধ্যে ভয়টা কাজ করা শুরু করে। একদিকে বাজি হারলে সে তার ভালোবাসাকে হেরে যাবে, আর বাজি জিতলে কারো মন ভেঙে দেবে। আর প্রহরের ভালো মতো জানা কারো মন ভাঙা কত বড় গুনাহ। তার মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছে সবার সাহায্য করতে, সম্মান করতে, আর বিশেষ করে কখনো কারো মনে কষ্ট না দিতে। সে তার মায়ের সব শিক্ষা যেন মনে গেঁথে রেখেছিল। একজন আদর্শ মানুষ হয়ে দেখিয়েছে। তার মায়ের গর্ব ছিল প্রহর। কিন্তু কখনো যদি জানতে পারে তার ছেলে এমন জঘন্য কাজ করছে, তাহলে গর্ব চুরমার হয়ে যাবে। আর তিথি কি নিষ্পাপ মেয়েটার চেহারার মাঝেই তার নিষ্পাপ মনের ঝলক পায় প্রহর। তার চোখের নিচে হাজারো লুকোনো ভালোবাসা, যা প্রহরের গিল্টি ফিলিংটা আরো বাড়িয়ে দেয়। আর 2 দিন পর নবীন বরণ। প্রহর আর তিথি ভার্সিটির আগে গানের প্র্যাকটিস করছে। আর মাত্র 3 দিন, এরপরই বাজি শেষ। কি হবে আল্লাহই ভালো জানে। কিন্তু প্রহরের আজ 2 দিন পরের নয়, আজকের টেনশন হচ্ছে। আকাশ যে বলল, তাছাড়া সে কোনো উপায় খুঁজে পেল না। তার করতেই হবে, কিন্তু তার মন যে মানছে না। সে নিজে যার জন্য অন্যদের মানা করে, বাধা দেয়, তা আজ তার নিজে করতে হবে। ভাবতেই তো খারাপ লাগছে। একে তো মেয়েটার মন ভাঙবে, এর উপরে সব করতে কি পারবে সে? না, তার ভালোবাসার জন্য করতেই হবে। 2 দিন পরের বেড জিততে হলে তার করতেই হবে। মনে মনে ভাবছে এসব প্রহর। তিথির কথায় ঘোর ভাঙল। প্রহর, প্রহর। ডাকছো? অনেকক্ষণ যাবত ডাকছি। কই হারিয়েছিলে? না, কোথাও না, বল। ক্লাসের টাইম হয়ে গেছে, আমি বরং আজ যাই, কেমন? কাল তো ভার্সিটি নেই। গানের আগে তাড়াতাড়ি এসে আবার প্র্যাকটিস করব, কেমন? বলেই তিথি উঠে চলে যেতে নিল। প্রহর শুধু নিজেকে বোঝা দিচ্ছে, আজকেও চলে গেলে হয়তো সব শেষ হয়ে যাবে। তাই তাড়াহুড়ো করে তিথি দাঁড়ালো।
সামনে যেই তিথির হাত ধরে ফেলল। হঠাৎ কারো ছোঁয়ায় তিথি পিছু ফিরে তাকালো। হাতের দিকে একটিবার তাকিয়ে প্রহরের দিকে তাকালো। কিছুই যে মাথায় ঢুকছে না তার। প্রহরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ প্রহরের চাহনিটা আজ একদম অন্যরকম লাগছে তার কাছে। আই লাভ ইউ মধুমিতা। তিথি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। চোখের মাঝে খুশির জল জমে গেছে। প্রহরের মুখ থেকে কথাটা শোনার অপেক্ষাই তো সে ছিল, কিন্তু তার অপেক্ষার অবসর এত তাড়াতাড়ি ঘটবে তা তার মোটেও জানা ছিল না। তিথি যেন গলা আটকে এসেছে। সে যে আজ এত বড় একটি উপহার পাবে তা জানা ছিল না। তার জীবনের সবচেয়ে সুন্দর উপহারের মাঝে একটি, শুধু রয়েছে মুখ ভরা হাসি আর চোখে জমাট বাঁধা জল। তবুও আজ তার উত্তর দিতেই হবে। এতদিন এ সময়েরই তো অপেক্ষায় ছিল সে। আ কিছু বলার আগেই প্রহর এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। তার দুই হাত তিথির কোমরে দুই পাশে। তিথি প্রহরের এই কাণ্ডে শুধু অবাকই হয়ে প্রহরের দিকে তাকিয়ে থাকে। তিথি এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে প্রহরের মাঝ থেকে বের হওয়ার চেষ্টা করতেই প্রহর আবার তিথির কোমরে সজোরে টান দেয় এবং নিজের মাঝে মিশিয়ে ফেলে। তিথির হৃদয়ের স্পন্দন হাজারো গুণ বেড়ে গেল। এই প্রথম কোনো ছেলের এতটা কাছে সে, আরও তার ভালোবাসার মানুষ। কতটাই সুখের মুহূর্ত এক মেয়ের জন্য। কিন্তু তিথি উল্টো অস্বস্তিকর লাগছে এসব। বিয়ের আগে এসব তার কোনো সময়ই পছন্দ ছিল না, কিন্তু আজ প্রহরকে খুবই অচেনা লাগছে। যখনই প্রহরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, প্রহর আরও তাকে কাছে টেনে নিচ্ছে। তিথি অনেকটা বিরক্তি নিয়ে প্রহরের দিকে তাকাতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। প্রহর যে এমন কিছু করবে তা সে কখনো ভাবেনি। তিথি তাকাতেই প্রহর তার ঠোঁট দুটো নিমেষেই তিথির ঠোঁটের মাঝে আবদ্ধ করে ফেলে। এক হাত কোমর ছাড়িয়ে পিঠের ছোঁয়া পেতে পেতে ঘাড় থেকে চুলের ভিতরে নিয়ে গেল। তিথির ঠোঁটের ছোঁয়া পেতে ব্যস্ত হয়ে পড়ে প্রহর। কোমরের হাতটা এক পাশ থেকে অন্য পাশে নেওয়ায় তাদের মাঝে যে বাকি অংশ থাকে তাও মিটে যায়। তিথি চেয়েও তাকে ছাড়তে পারছে না। তিথি দুই হাত প্রহরের দুই বুকের উপর। শেষ পর্যন্ত ছাড়ানোর ব্যর্থ চেষ্টাটাও ছেড়ে দিল। আর পারছে না সে। তিথির নিঃশ্বাস সমানে ভারী হয়ে আসছে। শরীরটা অবশ হয়ে আসছে। চোখ দুটো যেন আর খোলা রাখতে পারছে না। চোখ দিয়ে অনবরত জল ঝরছে। না, এটা খুশির জল নয়, বরং এটা কষ্টের জল। সে কখনো ভাবেনি যে প্রহর তার সাথে এমন কিছু একটা করবে। কিছুক্ষণের মধ্যেই প্রহর দিদিকে ছেড়ে দেয়। তার নিঃশ্বাসও কম ভারী হয়নি। দিদিকে ছাড়াই তিথির বুকে হাত দিয়ে চোর চোরে নিঃশ্বাস নিতে থাকলো। মনে হাজারো প্রশ্ন নিয়ে প্রহরের দিকে তাকালো। সে তো এমন কিছুই আশা করেনি। প্রহর কিছু বলছে না। আপনি এমন, আমি কখনো ভাবিনি। আমার উত্তরের অপেক্ষাটাও করলেন, আর আমাকে কিভাবে আপনি, তাও বিয়ের আগে, ছি, আপনার চেহারাও আমি দেখতে চাচ্ছি না। তিথি বলেই সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। আরেকটিবার প্রহর হাতটি ধরে ফেললো। তিথি কাঁপছে। তিথি এবার ভয়ে ভয়ে প্রহরের দিকে তাকালো। করুণাময় মুখ নিয়ে প্রহরের দিকে তাকিয়ে রইল। খুব খারাপ ভাবছো আমায়। কেন এটা করলাম উত্তরটা দিতে পারছি না। শুধু এতটুকুই বলবো, উত্তরটা আমার নবীন বরণের দিনই চাই। তাও আমি চাই আমাদের ভালোবাসার সাক্ষীটা সবাই হোক। আর নবীন বরণে এত উত্তরটা না দিলে আমি ভেবে নিব তুমি আমায় ভালোবাসো না, আর সারাটি জীবনের জন্য তোমার জীবনের থেকে দূরে চলে যাব, কখনো ফিরে আসবো না। প্রহরের কথা শোনা মাত্রই তিথি অনেকটা থমকে গেল। প্রহর কথাটা বলার সাথে সাথে তিথির হাত ছেড়ে দেয়। তিথি চোখ ভরা জল নিয়ে প্রহরের দিকে একবার চেয়ে আবার হাতের দিকে তাকায়। আরেকটিবার প্রহরের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। প্রহর সেখানেই দাঁড়িয়ে আছে। নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। মনটা চাচ্ছে নিজেই নিজের গালে হাজারটা হাপ্পড় মারুক। আকাশের কথাটা শেষ পর্যন্ত সে মেনেই নিল। হ্যাঁ, আকাশ এমনটাই বলেছিল প্রহরকে। এতটি বছর ধরে যে আকাশকে বারণ করেছিল প্রহর, আজ নিজেই তা করে বসল। শুধু মন নিয়েই নয়, শরীর নিয়েও খেলে বসল প্রহর। সে কয়েকদিন আগেই তো কতটা ভাষণ দিয়েছিল, আর আজ ছি, নিজের উপরে তো ঘৃণা হচ্ছে তার। এদিকে দিদি ক্লাসে না গিয়ে সোজা বাসায় ছুটে আসলো। সোজা এসে রুমে ঢুকলো। দরজাটা বন্ধ করেই কাঁদতে লাগলো। কেন কাঁদলো তা হয়তো দিদি নিজেও জানে না। হয়তো প্রহরের ভালোবাসার প্রকাশের খুশিতে, না হয় এভাবে কিস করার কষ্টে, না হয় তা দূরে যাওয়ার ভয়ে, তা জানে না তিথি। শুধু কেঁদেই যাচ্ছে সে আজ। রাতে প্রহর অনেকবার কল দিল তিথিকে, কিন্তু তিথি ধরলো না। উল্টে ফোনটাই অফ করে দিল। কাঁদতে কাঁদতে কখন যে চোখে লেগে আসলো হয়তো বলতে পারবে না সে। সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে নামাজ আদায় করলো, আর গতকালের জন্য ক্ষমা চেয়ে নিল। গোসল শেষে চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দেখে তার চোখ দুটো ফুলে গেছে। ফুলবেই না বা কেন, কত কান্নাই না করেছে সে।
গতকাল থেকেই রুমটা বন্ধ করে শুধু কেঁদেছে আর কেঁদেছে। তারপর চোখ গেল ঠোঁটের উপরে, তোয়ালেটা রেখে ঠোঁটের মধ্যে আঙুল ছোয়ালো। গতকাল এই ঠোঁটেই প্রহর তার ছাপ ছেড়ে দিয়েছে, তার ঠোঁটের স্পর্শ দিয়ে গেছে। ভাবতেই শরীরটা শিউরে উঠল। পরের মুহূর্তেই প্রহরের বলা শেষ কথাটা মনে পড়ে গেল, তোমার জীবন থেকে দূরে চলে যাব, কিন্তু কখনো ফিরে আসবো না। ভাবতেই বুকটা কেঁপে উঠল তিথির। এই কয়দিনে এত ভালোবেসে ফেলেছে প্রহরকে, যা হয়তো তার কল্পনারও বাইরে। প্রহর দূরে যাবে তা মাথায় নেই তো বুকের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে উঠেছে। যদি আসলে দূরে চলে যায় তখন? পরের মুহূর্তেই গতকালের কথা মনে পড়ে রাগও কম উঠল না তিথির। তার সাথে এমনটা কিভাবে করতে পারল প্রহর, তার ইচ্ছার বিরুদ্ধে? এ প্রহরকে তো ভালোবাসেনি তিথি, বেসেছিল সেই প্রহরকে যে মেয়েদের মর্যাদা দেয়, তিথির যত্ন নেয়, আর সবচেয়ে বেশি যার দেহের কোনো লোভ নেই। তাহলে কাল যা ছিল তা মিথ্যে ছিল, না ওদিন পার্কে সব মিথ্যে ছিল? কিছুই তো মাথায় ঢুকছে না তিথির। এমনটা কেন করলো প্রহর? হঠাৎ দরজার খটখটে ঘোর ভাঙল তিথির। দরজার ওপাশে মার আওয়াজ। তিথি, এই তিথি, দরজা খোল। তিথি যাই দরজা খুলল। ঠিক আছিস তুই? এ মা, চোখের কি অবস্থা? অসুস্থ নাকি? চম্পা রাতে বলল তুই নাকি কাল ভার্সিটি থেকে তাড়াতাড়ি এসে পড়েছিস, আর সারাদিনে খাবারও খাসনি। রাতে এসে দেখলাম ঘুমিয়ে পড়েছিস, তাই ডাকিনি। কিন্তু এমন অবস্থা কেন তোর? উফ, আমার মেয়েটাকে জ্বালিও না তো। এই মা, এদিকে আয়, খাবার খেয়ে নে। তোর বাবা তোর জন্য নিজের হাতে বানিয়েছে। তিথি মুচকি হাসি এসে বাবার পাশে যেয়ে বসলো। বাবাও খুশি মনে তার মেয়েকে নিজের হাতে খাইয়ে দিল। তিথি খেতে খেতে জিজ্ঞাসা করলো, কাল সারাদিন কোথায় ছিলে তোমরা? মা বাবা একে অপরের দিকে তাকাই। কিছু একটা লুকানোর আভাস পেয়ে গেছে তিথি। তাদের একে অপরের দিকে তাকানোর ভাবেই সব বোঝা যাচ্ছে। লুকিয়ে লাভ নেই, বলো না। তিথির বাবা ইশারা দিয়ে কিছু একটা বলল তিথির মাকে। তিথির মা রুমের বাইরে চলে গেল। তিথি কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যে তিথির মা একটি গাউন নিয়ে ভিতরে ঢুকলো। অ্যাশ কালারের একটি গাউন, উপরে হালকা অ্যাশের ওপর গাঢ় অ্যাশ কালারের পুঁতির কাজ, আর নিচে প্লেন নেট, অনেকটা বারবি গ্রাউন্ড টাইপের। এটা আমার রাজকন্যার জন্য। আমার মেয়েটা এমনিতেই কোনো প্রিন্সেস থেকে কম না, এটা বললে আরও প্রিন্সেস লাগবে। বাবা, এত টাকা খরচ করার দরকারটা কি ছিল? তুমি তো জানো আমার এসব পছন্দ না। তুই না বললি নবীন বরণে গান গাবি, তাহলে কি ওখানে এসব পরে যাবি নাকি? তাই বলে গ্রাউন্ড? তোর ভার্সিটিতে সবাই এসবই পরবে, দেখিস। আর এমনিতেও নবীন বরণের পরপরই তো ফ্রেশার্স পার্টি হবে, তখন কি শাড়ি পরে থাকবি নাকি? আমি যাব না নবীন বরণে। কি? আমি যাব না। দেখেছ, আমি জানতাম মেয়েটা এমন কিছু করবে। এই মেয়েকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু বই আর বাসা। বাকি মেয়েরা এই বয়সে ফ্যাশন করে, ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করে, আর এই মেয়ে সারাক্ষণ বইয়ের ভেতর ঢুকে থাকে। এত খুশি হয়েছিলাম মেয়েটা সবার সামনে গাইবে, আর এখন উফ, আমার এখন আর ভাল লাগে না, অসহ্য। মা চলে গেল। বাবা তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে বলল, মা, যাওয়া না যাওয়া তোর ইচ্ছা, কিন্তু বাইরের দুনিয়াটাও একটু দেখতে হয়। ঘরবন্দি হয়ে জীবন কাটে না। বলেই বাবা আলমারির মধ্যে গ্রাউন্ডে রেখে চলে গেল। তিথি মনে মনে ভাবতে থাকে, জানি মা বাবা তোমরা আমার জন্য যেতে বলেছে, কিন্তু তোমরা তো জানো না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকাল যা হলো, তারপর কি করবো বুঝতে পারছি না, মাথায় কিছুই ঢুকছে না। তিথির কোনো খোঁজ খবর না পেয়ে ঈশিতা পরের দিন ওর বাসায় আসে। ঈশিতা আর তিথি তিথির রুমের বিছানায় বসে পড়ে। কিরে, তোর ফোন বন্ধ কেন? আর আন্টি কি বলছিল তুই নাকি নবীন বরণে আসবি না? ওসবের মানে কি তিথি? ভালো লাগছে না রে। আমার থেকে কিছু লুকাচ্ছিস? না, এমন কিছুই না। মিথ্যে বলবি না। তিথি বুঝতে পারল না কি করবে। ভাবলো নিজে দ্বিধায় পড়ে আছি, এর থেকে ভালো ঈশিতাকে সব বলে দিই, ও হয়তো দ্বিধা দূর করতে সাহায্য করবে। আর ঈশিতাকেও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে সে কবে থেকে তারা বেস্ট ফ্রেন্ড। লুকোনোটা ঠিক হবে না। আচ্ছা বলছি। তিথি ঈশিতাকে সব খুলে বলল। তাহলে প্রবলেম কি? নিজের ভালোবাসার মানুষকেই তো কিস করেছিস। তুই জানিস আমার এসব মোটেও পছন্দ না, আর বিয়ের আগে এসব একদমই না। ভালোবাসা আছে বলেই তো হয়েছে। বিয়ের আগে ভালোবাসা থাকলে এইসব ভুল, আর বিয়ের পর ভালোবাসা না থাকলেও এইসব ঠিক, তাই নাকি? বিয়ের পর এসব বৈধ, আর অবশ্য আত্মার মিল ছাড়া দেহের মিলের কোনো মূল্যই নেই আমার কাছে মনে হয়। কিন্তু তাও জানিস
প্রহরকে ভালোবেসেছিলাম, ও অন্য ছেলেদের মতো না বলে। যখন ছেলেদের দেখতাম মেয়েদের দিকে কেমন কেমন ভাবে তাকায়, শুনতাম অন্যরা সুযোগে মেয়েদের কাছে আসতে চায়, কিন্তু প্রহর কখনো এমনটা করেনি। কিন্তু সেদিন আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তুই বেশি ভাবছিস, এসব বড় কথা না। সুযোগ কিসই তো করেছে, আগে কত সুযোগ পেয়েছে। পার্কে একা গিয়েছিস, ছাদে একা ছিলি, চাইলে কি পারতো না এর থেকে কিছু বেশি করতে? অবশ্যই পারেনি। আর যখন মানুষ একে অপরকে ভালোবাসে, তার প্রতি লোভ জায়গাটা খুব স্বাভাবিক। বাকিটা তুই যা বুঝিস। ঈশিতা তাকে দ্বিধাটা যে আরো বাড়িয়ে দিল। তিথি যাও ভেবেছিল যাবে না, তাও ঈশিতার কথায় চিন্তা করতে লাগলো। অন্যদিকে আমার মনে হয় না তিথি আসবে। রিমেম্বার, ও যদি না বলে তাহলে আমি নিজের থেকে কমতি রাখিনি তো, আর জীবনে যা কখনো করিনি তাও করলাম। আরও আমার ফার্স্ট কিস তাকে করলাম যাকে আমি ভালোবাসি না। আর কি করব বল? এটা মোটেও ঠিক করিসনি তুই। সেটা পিয়ার। আর হ্যাঁ প্রহর, ফার্স্ট কিস তো কি হয়েছে, ব্যাগটা জিতে যাও, 1000টা কিস দিব, ডোন্ট ওয়ারি। তোমাকে পাবো এটাই আমার জন্য অনেক, অন্য কিছু লাগবে না। ভাই তুই একটা জিনিসও, ছেলেটা এই সুযোগ খোঁজে আর পেয়েও তুই হাতছাড়া করিস। আকাশের ফোনে মেসেজ আসলো। আকাশ ফোন চেক করে বলল, গাইস ডোন্ট রোজ হোপ, আসার সম্ভাবনা বেশি। কার মেসেজ আসলো বুঝে গেলি যে? ইতিশা। ঈশিতা তিথির ফ্রেন্ড না? নো, বেস্ট ফ্রেন্ড, 5 বছর ফ্রেন্ডশিপ। তাহলে ও তোকে মেসেজ দিল যে? ও শুধু মেসেজ দেয়নি, তিথির সব ইনফরমেশন ও ইতিশাই দিয়েছে। ও কেন দিবে? ওনাকে আমাকে ভালোবাসে, এই সুযোগ উঠিয়ে সব ইনফরমেশন নিলাম। আর ও দিয়ে দিল? ইমোশনাল ব্ল্যাকমেইল নামে কিছু আছে, আর সব তো প্ল্যান করেছিলাম আগে। আমি জানতাম তিথি রাগ করবে, তাই তো এই কাজ করালাম। তাহলে তখনই উত্তরটা দিত। আর ইতিশাকে পাঠালাম তিথির ব্রেন ওয়াশ করতে। ওর কাজ শেষ। কাল ফ্লাশ পার্টিতে তিথির ইনসাল্ট, এরপর ইতিশাও আমার লাইফ থেকে আউট। উফ, কত কষ্ট যে। এতদিন ওই চুপ সাথে ছিলাম। তুই হাসছিস কেন? আমি তো ভেবেছিলাম কাল তিথি শুধু মন ভাঙবে, কিন্তু এটা জানতাম না বিশ্বাসও ভাঙবে। আকাশের কয়দিন সহ্য করেছে চিত্রকে। তো হুকুম। মানে আমি বুঝলাম না। মানে এমনিতেই যাকে ভালোবাসে সে তো তার মন ভাঙবেই, এর উপর যাকে বেস্ট ফ্রেন্ড ভাবে বিশ্বাস করে সেও তার ভরসা ভাঙবে। এই দুঃখের সময় তার সাথী হিসেবে কেউ থাকবে না। আমাকে ইনসাল্টের মূল্য হাড়ে হাড়ে বুঝবে। উফ, আমার তো তর্স হয়েছে না। পরের দিন নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগেই। তিথি না আসায় প্রহর আর তিথির পারফরমেন্সের মাঝখান থেকে শেষ করে দেওয়া হয়েছে। সবাই অপেক্ষার প্রহর গুনছে। আজ তো শেষ ফলাফলের দিন। কার বা কাদের মন ভাঙবে কে পরের দিন নবীনবরণের অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগেই। তিথি না আসায় প্রহর আর তিথির পারফরমেন্স মাঝখান থেকে শেষ করে দেওয়া হয়েছে। সবাই অপেক্ষার প্রহর গুনছে। আজই তো শেষ ফলাফলের দিন। কার বা কাদের মন ভাঙবে কে জানে। একদিকে সবার মনে ভাবছে তিথি কি আজ আসলেই আসবে, আর অন্যদিকে তিথি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার দ্বিধা এখনো কাটেনি। সে যাবে কি যাবে না বুঝতে পারছে না। চোখের সামনে যেন প্রহরের সাথে কাটানো মুহূর্তগুলো ভাসছে, আর কানে ঘুরছে তার শেষ বলা কথা, আর ফিরে আসবো না। ভেবেই তো বুকটা কেঁপে ওঠে। তাহলে সে থাকবে কিভাবে ওকে ছাড়া? না, সম্ভব না। উঠেই আলমারি খুলে বাবা মার দেওয়া ড্রেসটা পরে নিল। সোজা গেল ড্রয়িং রুমে। ওর বাবা আজ অফিসে যায়নি, তাই বাবা মা উজান সবাই সেখানে বসেছিল। উজানের হাত থেকে ফোন পড়ে যাওয়ায় মা বাবা উজানের দিকে তাকায়। উজানকে হাঁ করে থাকতে দেখে পিছনে ফিরে তাকায়। তিথির মা বাবাও হাঁ হয়ে যায়। তিথিকে যেন আজ আকাশ থেকে নামা পরি লাগছে। তিথি মার কাছে এসে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমায় একটু সাজিয়ে দেবে, দেরি হয়ে যাচ্ছে। তিথির কথা শুনে তার মায়ের গাল গড়িয়ে পানি পড়ে গেল। তার বিয়ের আগের থেকে ইচ্ছা ছিল তার যেন প্রথম সন্তান মেয়ে হয়, সারাক্ষণ তাকে পুতুলের মতো সাজিয়ে রাখবে। কিন্তু তিথি কখনো এসব পছন্দ করতো না, তাই কখনো মেকআপ করেনি। কিন্তু আজ করবে। কারণটা শুধুই প্রহর। না, নিজেকে তার জন্য চেঞ্জ করতে নয়। ভালোবাসলে কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে হয় না। কারণ ভালোবাসার মানুষটি যদি আপনাকে সত্যিই ভালোবাসে তবে কখনো আপনাকে চেঞ্জ করতে যাবে না। তিথি সাজছে কারণ আজ তার মন চাচ্ছে প্রহর যাতে তাকে দেখে অবাক হয়। প্রহরের চোখে নিজের নতুন প্রতিচ্ছবি তুলে ধরতে চাচ্ছে। প্রহরের চোখে সবচেয়ে সুন্দর মেয়ে হতে যাচ্ছে। এটি শুধু তিথির না,
সব মেয়েই নিজের ভালোবাসার মানুষটির কাছে সব সময় সুন্দর থাকতে চায়। তিথির মা চোখ ইশারা দিয়ে হ্যাঁ বলল, নিয়ে গেল নিজের রুমে। আজ মন মতো নিজের স্বপ্ন পূরণ করছে তিথির মা। নিজের মেয়েকে পুতুল সাজাতে ব্যস্ত তিনি। অ্যাশ কালারের গ্রাউন্ডের সাথে অ্যাশ কালারের আই শ্যাডো, টানা কাজল ভরা চোখ, গোলাপি গাল, ব্রাউন কালারের লিপস্টিক, হাতে আংটি আর একটি ব্রেসলেট, হাই হিল চুল, পিছনে কার্ল, সামনে পাফ, আর কিছু চুল কপালে এসে পড়ছে, আর কাঁধে ঝোলানো ব্যাগ। সব মিলিয়ে অপসরি বললেও ভুল হবে। হয়তো যে মেয়েরা সাজে না তাদের সাজিলে তাদের সৌন্দর্য হাজারো গুণ বেড়ে যায়। সাজানো শেষে আবার ভাই আর বাবার সামনে নিয়ে এলে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। মা, এটা কি আপু না আকাশ থেকে নামা পরি? সত্যি করে বলো তো। বাবা, মা, তিথি তিনজনে হেসে দিল। বাবা তিথির দিকে এগিয়ে এসে মাথায় হাত রাখলো। আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। তিথি কিছু না বলেই বাবাকে জড়িয়ে ধরলো। এই ইমোশনাল হয়ে যেও না তো, অনেক কষ্টে সাজিয়েছি, সাজ নষ্ট হয়ে যাবে। হোক, আমার মেয়ে এমনিতেই পরীর মতো। আরে যেতে দাও, ওর ফাংশন শেষ হয়ে যাবে। তিথি ঘড়ির দিকে তাকালো। আসলে অনেক লেট হয়ে গেছে। বাবা আমি যাই। দেরি হয়ে যাচ্ছে মা, গাড়ি নিয়ে রওনা দে। আমায় হাসেমকে বলছি। বাবা, মা, উজান তিনজনে তিথিকে গাড়িতে উঠিয়ে দিল। জ্যাম থাকার কারণে আরো লেট হয়ে গেছে। কে জানে নবীনবরণ শেষ হয়ে গেছে নাকি, না হয়নি। তিথি গাড়ি থেকেই দেখতে পাচ্ছে নবীনবরণ এখনো শেষ হয়নি। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো। গ্রাউন্ডটি হালকা উঁচু উঠিয়ে হাঁটা শুরু করলো। সবাই তাকিয়ে আছে। অনেকটা অস্বস্তি লাগছে তিথির। প্রায় নিচে তাকিয়েই হাঁটছে সে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। তখনই চোখ জোড়া বন্ধ করে ফেলে তিথি। না, কিন্তু সে পড়েনি। কেউ একজন ধরে ফেলেছে তাকে। আস্তে আস্তে চোখ দুটি খুলল সে। যে তাকে ধরেছে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চোখ দুটি সরছেই না, অপলকভাবে শুধু তাকেই ধরে আছে। তিথির অস্বস্তিটা হাজারো গুণ বেড়ে গেল। চেনে না জানে না এমনভাবে তাকানোর মানেটা কি? কোমর জড়িয়ে শুধু ধরেই আছে, ছাড়ছে না। ছাড়ুন, দয়া করে ছাড়ুন না। অজানা লোকটির ঘোর ভাঙে। সে তিথিকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়েও তাকিয়েই থাকে। এত সুন্দরী কাউকে তার জীবনে দেখেছে নাকি তার সন্দেহ লাগছে। তিথি চলে যেতে লাগলে অজানা লোকটি আওয়াজ লাগায়, শুনুন। জি। আপনার নাম বলবেন। তিথি কি করবে বুঝতে পারছে না। এভাবে অচেনা কাউকে নিজের নাম বলাটা তো ঠিক হবে না। আর না বলে যদি পিছনে পড়ে যায়, তাই বলল, মধুমিতা। বলেই তিথি চলে এলো। সে মনে মনে ভাবছে মিথ্যা তো আর বলেনি। সে মধুমিতা, তা প্রহরের মধুমিতা। একটিবার পিছনে ফিরে তাকায়নি। তিথি তাকালে হয়তো দেখতো অজানা সে লোকের চোখে নিজের জন্য ভালো লাগা নয়তো ভালোবাসা, প্রথম দেখার ভালোবাসা। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, টাইমও শেষ হয়ে আসছে। ওই মেয়ে তো এখনও আসেনি, তবে এখন। এই ইতিশা। জি, আপনি কেমন? এসব পরে তিথি কোথায়? ঈশিতা উত্তর না দেওয়ায় আবার জিজ্ঞাসা করলো, তিথি কোথায়? আর আসেনি। প্রহর, আমি বলে দিলাম তিথি যদি আজ। আমি এসে গেছি। সবাই তিথির আওয়াজ শুনে ওর দিকে তাকিয়েই অবাক হয়ে গেল। সবাই হাঁ হয়ে তাকিয়ে রইল। তিথি দৌড়ে প্রহরের সামনে গেল। সরি, আমার জন্য দেরি হয়ে গেছে তাই না? জলদি চলুন। ও হুম। প্রহর আর তিথি স্টেজে গেল, কিন্তু এদিকে কারো ঘড়ি ভাঙছে না। এটাই কি সে খ্যাত মেয়ে? আজ এমন হলো কিভাবে? আমি তো ক্রাশ। এটা আসলে কি তিথি? আমি তো জানতামই না মেয়েটা এত সুন্দর। এছাড়াও ছেলেরা একজন তিথিকে নিয়েই বলাবলি করছে। সামলিয়ে থেকো, তোমার রূপের জালেই প্রহরকে ফাঁসিয়েছিলা। এবার তো তোমার থেকেও সুন্দর কেউ এসেছে। আয়েশা ইরির কথা শুনে ওর দিকে ব্রু কুচকে তাকালো। রাগের মাথায় আগুন লেগেছে। তার থেকে সুন্দর মানে কি? তার থেকে সুন্দর কেউ হতেই পারবে না। আর রইল প্রহরের কথা, ওকে তো নিজের বসাই রেখেছে আয়েশা। তিথি আর প্রহর স্টেজে উঠল। তিথি কাঁপছে। গান গাইবে কিভাবে সে? এর আগে একটিবার তিথির দিকে তাকালো। তিথি যে ভয় পাচ্ছে তা ভালো মতোই বুঝতে পারছে প্রহর। ভয় করছে। প্রহরের আওয়াজ শুনে তিথি প্রহরের দিকে কোনো দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মধুমিতা, ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। মুহূর্তের মধ্যে তিথির ঠোঁটের কোণায় চিলতে ভরা হাসি ফুটে উঠল। মনের মাঝে অজানা এক সাহস পেল তিথি। সে সাহস ছিল প্রহর, আর এর ভিত্তি ছিল প্রহরের প্রতি তার দৃঢ় বিশ্বাস। তাই কোনো দেরি না করে শুরু করলো তাদের সুরের মধুরত্ব। প্রহর গানটি শুরু করলো, আর তিথি প্রহরের সুরে তাল মেলাতে ব্যস্ত হয়ে পড়ল।
শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও, সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। গান শেষে সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ। উফ, কি সুন্দর কাপল, মেড ফর ইচ আদার। দেখতে জুটিটা যেমন অসাধারণ, গানের তালটাও অসম্ভব সুন্দর। এসব শুনে তিথি যেমনটা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, আয়েশা ততটাই রাগে লাল হয়ে যাচ্ছিল। গানটি যেন শুধু গান নয়, তিথির মনের প্রতিচ্ছবি। ভাগ্যক্রমে আজ যে কিভাবে এই গানটি তিথির মনের সাথে মিলে গেল তা তিথির জানা নেই। হয়তো প্রহর ইচ্ছে করে এই গানটি চুজ করেছে, কে জানে। কিন্তু আজ এই গানটি তুলে ধরছে প্রহরের কাছে তিথির মনের অবস্থা। সব কথা কি মুখে বলে দিতে হয়? কেন বোঝে না প্রহর তিথি যে বলতে লজ্জা লাগে? তাকে ভালোবাসে, তবুও কেন মনের কথাটা বোঝে না প্রহর? তাই তো গান গাইবার সময় বারবার আর চোখে প্রহরের দিকে তাকাচ্ছিল। কিন্তু প্রহর সে তো একটি বারও তাকালো না। চাইছিল তিথি গানের মাধ্যমে প্রহরকে নিজের মনের অবস্থাটা বোঝাতে, কিন্তু ব্যর্থ হলো সে। একটিবার তাকালে কি এমন হতো? কিন্তু এখন হয়তো তার মুখেই বলা লাগবে। গান শেষে প্রহর স্টেজ থেকে নিচে নেমে আসলো। তিথি পিছন থেকে এসে থামালো। কাঁধে হাত দিতেই প্রহর পিছু ফিরল। তিথি কিছু বলতে নেবে এর আগেই বলা শুরু করলো। কিছু বলা লাগবে না, বুঝে গেছি। তিথি মনে মনে খুবই খুশি হলো, আর তার কিছু বলতে হবে না। প্রহর নিজেই বুঝে গেছে। ভালোবাসো না তাই তো? না বুঝেছি, ভালোবাসলে আজ এত দ্বিধাবোধ করতে না, দেরিতে আসতে না। থাক, কিছু বলতে হবে না, আমি তোমার জীবন থেকে চলে যাব সারাটি জীবনের জন্য। বলেই প্রহর হেঁটে যাচ্ছিল। তিথি বুকে মোচড় দিয়ে উঠল। থাকতে যে পারবে না সে প্রহরকে ছাড়া। কিছু না ভেবেই এক দৌড় দিয়ে প্রহরকে পিছন থেকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ, ভালোবাসি তোমায় জীবনের থেকেও বেশি। প্রহর পিছনে ঘুরে তাকাতেই তিথি লজ্জায় মাথা নিচু করে এক মুচকি হাসি দেয়। কয়েকটি মুহূর্তে যেন সে ভুলেই গিয়েছিল আশেপাশে মানুষে ঘেরা। সবার সামনে যে এমনটা বলেছে ভেবেই লজ্জাটা আরো বেড়ে গেল। হঠাৎ করে এক ধাক্কা অনুভব করে কিছুটা পিছিয়ে এলো তিথি। ধাক্কা দিল আয়েশা। তিথিকে ধাক্কা দিয়ে কিছুটা উঁচু হয়ে প্রহরের গালে একটা চুমু দিল। কনগ্রেটস প্রহর, তুমি বাজি জিতলে। ওকে দিয়ে আই লাভ ইউ বলিয়েই ছাড়লে। আজ থেকে আমি তোমার। তিথি যেন বড় সড় ধাক্কা খেলো। এসব কি শুনছে সে? তার কান ঠিক আছে তো? না, সে হয়তো ভুল শুনছে। বাজি না, তা প্রহর এমনটা করতেই পারে না। তিথি প্রহরের দিকে প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে তাকালো। প্রহর মাথা নিচু করে আছে, কিন্তু কেন? সত্যি প্রহর এমনটি করেছে, নাকি ভাবছে সব তিথি পারে না? তা প্রহর এমনটা করতে? গলা আটকে আসছে তিথির, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তবুও অনেকটা সাহস নিয়ে প্রহরকে জিজ্ঞাসা করলো, প্রহর এটা কি কি বলছে ও? বলো না, এসব সত্যি? কি হলো প্রহর, বলো। কিচ্ছু বলছে না প্রহর, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায়। চোখ মেলাতে পারবে না সে তিথির সাথে। চোখই বা মেলাবে কি করে? তার সাথে যা করেছে এরপর অসম্ভব। ভুল না, গুনাহ করেছে প্রহর। তিথির উত্তর না পেয়ে আবার জিজ্ঞাসা করলো, বলো না, ও মিথ্যে বলছে। আমি জানি তুমি এমনটা করতে পারো না, বিশ্বাস করি তোমায় আমি। বিশ্বাস শব্দটা শুনেই তার খারাপ লাগাটা হাজারো গুণ বেড়ে গেল। বিশ্বাসই তো ভেঙেছে প্রহর। মনটা চাচ্ছে সময়টা যেন এখানেই থেমে যাক, তিথি যেন সত্যিটা শুনতে না হয়। দোহাই লাগে, কিছু বলো না প্রহর, প্লিজ। বলো প্রহর, সত্যিটা কি? প্রহর মুখ তুলে একবার করুণ দৃষ্টিতে আয়েশার দিকে তাকালো। আয়েশা ইশারায় বলল তিথিকে বলতে। প্রহর আবার তিথির দিকে তাকালো। চোখে জল দেখে নিজেকে দোষী মনে হচ্ছে। মনে হবে না বা কেন? কত বড়ই না দোষ করেছে সে। সরি। তিথি এক পা পিছনে দিয়ে নিল। বুকটা মুচড়ে উঠল। চোখের জল যে আজ বাধা মানছে না। নিস্তব্ধ হয়ে গেছে তিথি। চোখের সামনে সব ঝাপসা দেখছে। জল যে জমাট বেঁধেছে সে চোখের মাঝে। তো তুমি আসলে মাফ করে দিও, কিন্তু আমি আমার ভালোবাসার কাছে অচল ছিলাম। মানে? প্রহর আয়েশার দিকে তাকালো। তিথি প্রহরের দৃষ্টি অনুসরণ করে আয়েশার দিকে তাকালো। আমি আয়েশাকে খুব ভালোবাসি। আজ তোমার সাথে এমনটা না করলে আমার ভালোবাসা হারাতে হতো। আজ এ বাজি জিতে আমার 7 বছরের ভালোবাসাটা নিজের করে নিয়েছি। প্লিজ মাফ করে দিও আমায়। তোমার মন নিয়ে খেলা করতে চাইনি, তবুও আমি অচল ছিলাম। আজ আমার অপমানের প্রতিশোধ পূরণ হলো। উফ, কি শান্তি। তুমি ওই দিনের জন্য এমনটা? হ্যাঁ, তোমাকে শিক্ষা দেওয়া উচিত ছিল, যেন সবাই জানতে পারে আয়েশা হুমায়রাকে অপমান করলে তার ফল কি। তিথি প্রহরের দিকে তাকালো, কিন্তু তার মুখ দিয়ে কথাটা বেরও হচ্ছে না।
প্রহরের ডান পাশে কিছুটা সামনেই দেখতে পেল ঈশিতার বৃষ্টিকে। দৌড়ে যে ঈশিতাকে জড়িয়ে দিল। এখন বড্ড প্রয়োজন তার সান্ত্বনার, আর সহ্য করতে পারছে না সে। ঈশিতা একমাত্র কাঁধ যে তাকে শান্ত করতে পারবে, তার এত বছরের সাথী বলে কথা। জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তিথি। বৃষ্টি সামনে এসে তিথির মাথায় হাত বুলিয়ে দিল। তিথি কাঁদতে কাঁদতে বলল, ইসু দেখ ও কি বলছে, ভালোবাসে না ও আমায়, সব ছলনা করার নাটক ছিল ইসু। বলেই চিৎকার করতে করতে কাঁদতে লাগলো। তার এই আঘাত যেন কতজনের বুকেই না লেগেছে, কতজনের চোখে না পানি এসেছে। যার কোলে সান্ত্বনা হচ্ছে সেই তোমার কাদার জন্য দায়ী কোনো না কোনো দিক হতে। ও যদি আয়েশা সামনে কিছু বলতে নিলেই প্রহর হাত ধরে ফেলল। আয়েশা বিরক্তি নিয়ে প্রহরের দিকে তাকালে প্রহর ইশারায় বলল কিছু না বলতে, কিন্তু আয়েশা উল্টে প্রহরের হাত থেকে ঝটকা দিয়ে সরিয়ে দিল। আবার বলতে লাগলো, ওই তো তোমার সব ইনফরমেশন দিয়েছে, যা দ্বারা তোমাকে জালে ফেলাটা খুবই সহজ ছিল। তিথি আয়েশাকে ছেড়ে দিল। মুখ তুলে ঈশিতার দিকে তাকাতেই দেখতে পেল ঈশিতা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। তুইও? সরি রে, মাফ করে দে। আমি আকাশকে সত্যি খুব ভালোবাসি, ওর কথাই এমনটা করেছি, মাফ করে দে প্লিজ। আমার আগেই মনে হচ্ছিল তুই, কিন্তু এমনটা কিভাবে পারিস তুই? তোরা না কলেজ থেকে বেস্ট ফ্রেন্ড? ছি ঈশিতা, এমন করলি তুই? নিজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নিজের পরিবারের পর যদি কাউকে বিশ্বাস করত তা ছিল ঈশিতা। তার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড ছিল সে, আর আজ সেই বিশ্বাসটাই ভেঙে চুরমার করে দিল সে। আজ একটি নয়, দুইটা আপন মানুষ হারালো তিথি। তার মনটা চাচ্ছে আবার হাউ মাউ করে কেঁদে উঠতে, কিন্তু না, এদের সামনে নিজেকে শক্ত রাখবে সে। ভেঙে পড়লে যে তাদের জয় হয়ে যাবে। ঈশিতার হাতের মাঝ থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তিথি। ভালো করেছিস, খুব ভালো করেছিস, নিজের বেস্ট ফ্রেন্ডের মনটা চুরমার করতে সাহায্য করেছিস নিজের ভালোবাসা পাওয়ার জন্য। বাহ, সেদিন তোর অপমান যাতে না হয় তার জন্য ওর বিরুদ্ধে গিয়েছিলাম, আর তুই ওরই সাহায্য করলি আমার মন ভাঙতে। জানিস ওই দিন তোর সাহায্য না করে যদি ভিড়ে দাঁড়িয়ে তোকে অপমান হতে দেখতাম, তাহলে এমন কিছুই আমার সাথে হতো না। আর তুই, আল্লাহ তোর মতো ফ্রেন্ড শত্রুকেও যেন না দেয়। তিথি, আমার কথাটা না, আর কিচ্ছু না, আর কোনো নাটক আমার পক্ষে সহ্য করা সম্ভব না। বলেই যেতে নিয়ে আবার ফিরে আসলো। আর হ্যাঁ, তুই হয়তো আমাকে কখনো ফ্রেন্ড ভাবিসনি, কিন্তু আমি তো ভাবি না, সরি ভেবেছিলাম। একটা অ্যাডভাইস দেই, ওর সাথে রিলেশন রেখে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিস না রে। তিথি ঈশিতার সামনে থেকে গিয়ে আয়েশা আর প্রহরের সামনে দাঁড়ালো। আজ অনেক বড় শিক্ষা দিলে, জীবনে কাউকে অন্ধবিশ্বাস করতে নেই, না অন্ধভাবে ভালোবাসতে হয়। সারা জীবন এই কথাটি মনে রাখবো, কিন্তু আমি কোনো শিক্ষা ফ্রিতে নেই না, তাই বিপদে আমিও একটি শিক্ষা দিচ্ছি। মনে রেখো, অহংকার পতনের মূল। তোমার ইগো হার্ট হয়েছে যে বিধায় আমার মনটা ভাঙলে না হেসে পারলাম না। সেদিন যে ভুলটা তোমার ছিল তা ভালো মতোই জানো তুমি। আচ্ছা, আজ আমার মন ভেঙে কি বা পেলে তুমি? সবার সামনে অপমান করে সুখ পেতে চেয়েছিলা। আশেপাশে চোখ বুলিয়ে দেখো, আজ আমার অপমান হয়নি, বরং তুমি তুচ্ছ হয়েছো সবার চোখে। তিথি আয়েশার থেকে চোখ ফুরিয়ে নিয়ে প্রহরের দিকে তাকালো। আর তুমি? প্রহর তিথির আওয়াজ শুনে ওর দিকে তাকালো। তোমাকে কি বলবো, ভাষাটাও খুঁজে পাচ্ছি না। গানের সুর শিখতে গিয়ে জীবনের তালটাই নষ্ট করে দেবে জানা ছিল না। কিভাবে পারলে প্রহর, কিভাবে? একটি বারও কি বেবিকে আটকায়নি? কতটা ভালোবেসেছিলাম তোমায় জানো? একটিবার বললে নিমিষে এই জীবনটাও দিয়ে দিতাম, একটিবার দ্বিধা করতাম না। আর তুমি? আচ্ছা, আমার ভালোবাসার প্রতিটি মুহূর্তে কি মিথ্যে ছিল, ছলনা ছিল? তোমার প্রত্যেকটা কথা মিথ্যে ছিল, তোমার সকল যত্ন? কেন প্রহর, কেন কেন এমন ভাবে মনটাকে ভাঙলে আমার? নিজের ভালোবাসার জন্য বাজির ভালোবাসা তোমার মনে হয় আজ তুমি সত্যি ওকে পেয়ে গেছো? তোমার ভুল ধারণা প্রহর চৌধুরী। ভালোবাসা কখনো জোর করে হয় না, আর কারো মন ভেঙে নিজের ভালোবাসা পাবে তা কয়দিন থাকবে শুনি? বাজি দিয়ে নিজের ভালোবাসা জিতেছ, সামলে রেখো, না হয় জলদি হারিয়ে যাবে। কারো মন ভেঙে পেয়েছো, আটকে রেখো, না হয় মন ভাঙাটাও বৃথা হয়ে যাবে।
কিন্তু কি জানো তো, আল্লাহ সবকিছুরই প্রতিদান দেয়, আর তোমাদের প্রতিদানটা আল্লাহই দিবে। ওই সময়ের অপেক্ষা করো। বলেই চলে গেল তিথি। কিছুটা দূরে যেতে আবার মুখটা পিছু ফিরে তাকালো। ভাবলো শেষবারের মতো হয়তো প্রহর আটকিয়ে বলবে, ভালোবাসি তোমায়, যেও না আমায় ছেড়ে। না, এমনটা হলো না। উল্টে তিথিকে ফিরতে দেখে আয়েশা প্রহরকে জড়িয়ে ধরল। দেখে তিথির আটকে রাখা অবাধ্য জল চোখ বেয়ে গাল গড়িয়ে পড়ে গেল। মুখ ফিরিয়ে আবার হাঁটা শুরু করলো। নিঝুম রাস্তা, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। হেঁটেই যাচ্ছে তিথি, কোথায় যাচ্ছে জানে না। কতক্ষণ ধরে হাঁটছে সে খেয়ালও নেই। সে কখন যে বের হয়েছে সেখান থেকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল তিথির তাও খেয়াল নেই। আজ হয়তো বৃষ্টিও তার সাথে কাঁদছে, তার চোখের পানির সাথে বৃষ্টির পানিও ঝরছে, যা তিথির বুকের জ্বালাটা হাজারো গুণ বাড়িয়ে দিচ্ছে। সবাই বলে পানি দিলে নাকি আগুন নিভে যায়, কিন্তু আজ তো বৃষ্টির এই অঝোর পানি তিথির বুকের আগুন বাড়িয়েই তুলেছে। এ বৃষ্টির সন্ধ্যায় তো প্রহরের প্রতি সে প্রথম ভালোবাসার জন্মেছিল, আর আজ এ বৃষ্টির সন্ধ্যায় সে ভালোবাসাটাই ছিনিয়ে গেল। না, ছিনিয়ে নেয়নি, ছিনবে কি করে? সে তো কখনো তিথির ছিলই না। প্রহরের সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি আর চোখের সামনে ভাসছে। গা কাঁপছে, আর সহ্য হচ্ছে না তার। মনে হচ্ছে কেউ বুকের ভিতরে হাত দিয়ে প্রাণটাই কেড়ে নিয়েছে। খুব জ্বলছে বুকের মাঝে। ভাবছে তিথি এখনো মরে গেলেও কষ্টটা কম হতো। ইস, যদি এখন মারা যেতাম। আর যে কষ্ট সহ্য হচ্ছে না। কথায় আছে সবার জীবনে সুখ আর দুঃখ দুইটি নির্ধারিত মাপে থাকে। আল্লাহ সবকিছুই সবার ভাগ্যে নির্ধারণ করে দেয়। তিথি এর আগে কখনো কষ্ট অনুভব করেনি। মা বাবার আদরে মেয়ে কখনো কষ্ট পেতে দেয়নি। হয়তো তাই তার সুখের দিন ফুরিয়ে গেছে, তার কষ্ট শুরু। আচ্ছা, আল্লাহ কি সব কষ্ট আজকের জন্যই রেখেছিল? একদিনে কি সব কষ্ট দিয়ে দেবে তাকে? তিথি তো তাই মনে হচ্ছে। আর পারছে না তিথি। হাঁটু গেড়ে রাস্তার মাঝে বসে পড়ল। হাউ মাউ করে চিল্লিয়ে কাঁদতে লাগলো। তার চোখের পানি আজ বাধা মানছে না। এত কষ্ট আর সহ্য হচ্ছে না তার। বুকের ভিতরটায় খুবই যন্ত্রণা হচ্ছে। তিথি বুকের বাঁ পাশে হাত রেখে জামাটা কুঁচকে ধরল। বড্ড যন্ত্রণা হচ্ছে তার। এই অন্তরটা যদি কেউ টেনে বের করে নিত তাহলে হয়তো যন্ত্রণাটা কমতো তিথির। হঠাৎ দেখলো কিছুটা আলো এগিয়ে আসে তিথির দিকে। প্রহরের কথায় তিথি বর্তমানে ফিরল। হঠাৎ দেখলো কিছুটা আলো এগিয়ে আসে তিথির দিকে। প্রহরের কথায় তিথি বাসর ঘরের সেই আগের বর্তমানে ফিরে। এই যে, কোথায় হারিয়ে গেলেন? তিথির হুঁশ ফিরে। সে অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। কি করবে, কি বলবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। শুধু অবাক হয়ে প্রহরের দিকে তাকিয়েই আছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কথা বের হবেই বা কিভাবে? তার মাথায় তো কিছু ঢুকছে না। তিথিকে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রহর আবার বলল, কিছু বলছেন না যে? বুঝেছি, চিনেন না বলে কথা বলতে পারছেন না, তাই তো? আচ্ছা আমি বলি, আমি জানি বিয়েটা হঠাৎ হয়েছে, আপনার হয়তো ইচ্ছেটাও ছিল না। আপনাকে কি বলবো, আমার ইচ্ছের বিরুদ্ধেও হয়েছে। তিথি ভ্রু কুঁচকে প্রহরের দিকে তাকালো। জানি বাসর রাতে একটা মেয়ের জন্য এর থেকে বড় দুঃখের বিষয় হবে না, কিন্তু আমি আপনাকে নিজের স্ত্রীর অধিকার দিতে পারবো না। আমি যে অন্য কাউকে ভালোবাসি। জানি হয়তো ভাবছেন আপনাকে বিয়ের আগে বলিনি কেন, তাই তো? কি করব বলেন? মা তার কসম দিয়ে আমাকে বিয়ে করিয়েছে। আমি চাইনি কাউকে বিয়ে করে ঠকাতে, কারণ আমি জানতাম তাকে স্ত্রীর অধিকারটা দেওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ সেখানে ভালোবাসা নেই, যেখানে দেহের মিলনটা আমার পক্ষে সম্ভব না। মাফ করবেন প্লিজ, আপনার জীবন নষ্ট করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি অন্য কাউকে আদৌ ভালোবাসতে পারবো কিনা আমার মনে হয় না। তিথি ঠাঁই দাঁড়িয়ে রইল, বিস্ময়কর ভাবে তাকিয়ে আছে। কথাগুলো তার মাথায় কুলোচ্ছে না। প্রহর এমন বলছে কেন, যেন সে তাকে চিনেই না। আপনি আমাকে চেনেন তো? বিয়ের আগে তো কথা হয়নি, চিনবই বা কি করে? তবে মা নাম বলেছে তিথি, তাই তো? আর শুনো, স্বামীর দায়িত্ব না পূরণ করতে পারলেও এক ফ্রেন্ড হিসেবে সব কর্তব্য পালন করার চেষ্টা করব। বলেই হাতে গিয়ে দিল। তিথি একবার প্রহরের হাতের দিকে তাকিয়ে আবার প্রহরের দিকে মুখ তুলে তাকালো। বারবারই অবাক হচ্ছে তিথি। মাথায় যেন কিছুই ঢুকছে না। আর সইতে পারছে না তিথি। চোখের সামনে সব ঘোলাটে হয়ে আসছে। মাথা ঝিমঝিম করছে, চোখ দুটো লেগে আসছে, দাঁড়াতেও পারছে না। শরীরটা অবশ হয়ে আসছে। মাথায় হাত রাখতে নিচে পড়ে যেতে নিল। প্রহর যে হাতটা বাড়িয়েছিল সে হাত দিয়ে জলদি করে তিথিকে ধরে ফেলে। তিথির গালে হাত দিয়ে ডাকতে থাকে, দিদি, এই দিদি। প্রহর প্রথমে ভয় পেয়ে যায়,
কোলে তুলে তিথিকে বিছানায় রেখে পানির ছিটা মুখে দিতেই চোখ কিছুটা খুলে আবার বন্ধ করে। প্রহর বুঝতে পারে আজ সারাদিনের ক্লান্তিতে ওর এই অবস্থা। বালিশ তিথির মাথায় নিচে রেখে নিজে যেয়ে সোফায় শুয়ে পড়ে। সূর্যের কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় তিথির। উঠে চোখ খুলতেই তাকে বিছানায় পাই। হঠাৎ গতরাতের কথা মনে পড়তেই পাশে তাকাই, পায় না প্রহরকে। রুমে চোখ বোলালে দেখে প্রহর সোফায় গুটি মেরে ঘুমিয়ে আছে। প্রহরকে দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল। চোখে জল বাঁধা মানল না। কতটাই না ভালোবেসেছিল মানুষটাকে। না, ভুল। আজও পাশে যে মানুষটিকে প্রতিদিন মুহূর্ত কল্পনায় পেত, আজ কত বছর পর সামনে পাচ্ছে। শরীরের প্রতিটি অঙ্গ কাঁপছে। বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল সোফার দিকে। চোখে পানিগুলো যেন আজও বাধা মানছে না, কিন্তু আজ জলগুলো শান্তির, নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার শান্তি। এগিয়ে গিয়ে সোফার পাশে বসলো। হাঁটু গেড়ে প্রহর মাথার পাশে বসলো। তাকিয়েই আছে, যেন এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে। চোখের পলকগুলোও আজ ফেলছে না তিথি। আজ তার তৃষ্ণা মেটাবে। পলক ফেলে এক মুহূর্ত নষ্ট হতে দেবে না। নিজের অজান্তেই হাতের আঙ্গুলগুলো চুলের মাঝে চলে গেল। হঠাৎ মনে পড়ে গেল সে কথা, আমি আয়েশাকে খুব ভালোবাসি। আবার গতরাতের কথা কানে বেজে উঠল, আমি অন্য কাউকে ভালোবাসি। তিথির ভালোভাবে জানা সে অন্য কেউটিকে। এক পলক আবার প্রহরের দিকে তাকিয়ে চোখের পাতা বন্ধ করতেই দুই চোখ দিয়ে 2 ফোঁটা জল গাল গড়িয়ে পড়ল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। উঠেই সুটকেস থেকে একটি শাড়ি আর তাওয়াল বের করে বাথরুমে চলে গেল। বাথরুমে শাওয়ার অন করে ভাবতে লাগলো, কি হচ্ছে এসব? তার জীবনে কেন হচ্ছে? 4 বছর অপেক্ষার ফল পেয়ে সে খুশি হবে না? আরেকটি প্রত্যাখ্যানের শোক যাপন করবে কোনটা? আচ্ছা, তাদের বিয়েটা কি আসলে ভাগ্যের খেলা, নাকি প্রহর ইচ্ছে করে? না, তা কি করে সম্ভব? ও তো আয়েশাকে ভালোবাসে, আর গতরাতে তো তোকে চিনতে অস্বীকার করে দিল প্রহর। আচ্ছা, সত্যি কি প্রহর ভুলে গেছে? কিন্তু তা কি করে সম্ভব? কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা, আবার কি ইচ্ছে করে এসেছে সে ছলনার খেলা খেলার জন্য? কিন্তু কেন আবার? ভাগ্যের জোরে বিয়েটি হলেও কেনই বা তারই সাথে? আর যে কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, অনেক কষ্ট সহ্য করেছে, তিলে তিলে মেরেছে এই 4টি বছর। এক একটি সেকেন্ড যেন হাজারো বছরের অপেক্ষা মনে হয়েছিল। বাথরুম থেকে বের হয়ে নামাজে বসলো তিথি। আবার কি সেই কষ্ট দিয়ে যাবে প্রহর? কি জানি আল্লাহ আবার কি লিখেছেন তার ভাগ্যে। কিন্তু আজ তিথি শুকরিয়া আদায় করবে আল্লাহর কাছে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের জন্য। প্রহরের বউ সাজার স্বপ্ন। নিজেকে হাজারো মিথ্যে বুঝ দিয়েছে সে এত বছরে, কিন্তু সত্যটা তো তিথির মন ভালো মতোই জানত। এর আগেও প্রতিটি দোয়াই ছিল প্রহর। সবাইকে মিথ্যে বললেও, নিজেকে মিথ্যে বুঝ দিলেও আল্লাহ থেকে কি করে লোকায়। হয়তো তার মন পরেই তাকে উপহাসস্বরূপ প্রহরকে দান দিয়েছে, তাই আজ কৃতজ্ঞতা প্রকাশ করবে তিথি। তার বিয়ের কোনো ভবিষ্যৎ, কোনো অস্তিত্ব বা কোনো পূর্ণতা থাকুক বা না থাকুক, এ বিয়ের কোনো অস্তিত্ব থাকুক বা নাই থাকুক, তবুও তার স্বপ্ন, তার ইচ্ছা পূরণ করেছে আল্লাহ। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। নামাজ শেষে গিয়ে বসলো বিছানায়। আজ সে তার ভালোবাসার মানুষের সাথে বিয়ের এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। যদিও তার মনের এক কোণে জানা আছে এ বিয়েও তার জীবনে কম তুফান আনবে না, কম কষ্ট পাবে না এই বিয়ের জন্য। কেননা যখন দূরে ছিল তখনই তার ভালোবাসা অন্য কাউকে ভালোবাসত। এই ভেবেই বুকটা কেঁপে উঠত। সে মানুষের সাথে সংসার করবে কি করে? একই ঘরে, এমনকি একই রুমে তার চেহারা দেখতে হবে। পারবে কি করে সে? আদৌ পারবে কিনা সন্দেহ আছে তার। কিন্তু এই সংশয়ের মাঝেই যে এখন তার জীবন। গতরাতে কত সহজে বলে দিল অন্য কাউকে ভালোবাসে। সেদিনের মতো সে 4 বছর আগেও না আমার কথা ভেবেছে, না কাল। শুধু দিয়েছে তো ছলনা আর কষ্ট। তবু প্রতিটি মুহূর্তে ভাবে তিথি, এই মানুষটিকে আজও ভালোবাসি কিভাবে, যার জন্য প্রতিটি মুহূর্তে কষ্ট মরেছে সে। কিন্তু অন্য কাউকে ভালোবেসে বিয়েটা না হয় আন্টির কসমে করেছে। কিন্তু আন্টি কি জানতো সে অন্য কাউকে? জানলেই বা বিয়েটা দিল কেন? আর আয়েশা, ওই বা কোথায়? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই হবে তার। ওনাকে জিজ্ঞাসা করা যাবে না, আন্টিকে জিজ্ঞাসা করব। কিন্তু ওনাকে সরাসরি জিজ্ঞাসা করলে কি ভাববে, কি বলবো, কিভাবে চিনি ওনাকে? উনি তো আমাকে চিনতেই অস্বীকার করে দেন। না, আন্টির থেকে যেভাবে হোক জানতে হবেই। এর জন্য তো রুম থেকে বের হতে হবে। নতুন বউ বের হওয়াটা কি ঠিক হবে নাকি? না, এমন তো নেই। বিয়েটা যে হুট করেই হয়েছে, বের হওয়াই যাক। এখান থেকে প্রহরকে যত দেখবে তার বুকের যন্ত্রণাটা বেড়েই যাবে। এত বছর কিভাবে তার ভালোবাসা, কষ্ট, বেদনা কিভাবে লুকিয়েছে শুধু সেই জানে।
ওনার সামনে আর থাকাটাও সম্ভব নয়, না হলে ভেঙে পড়বে। তিথি রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে আসলো। বাড়িটা অসম্ভব সুন্দর করে সাজানো, এমনভাবে সাজানোটা তিথির ভীষণ পছন্দের। কিন্তু কোথায় যাবে সে? কিছু তো চেনে না, আর এত ভোরে কেউ উঠেছে কি না সন্দেহ রয়েছে বটে। হঠাৎ তিথির কানে গুঁজে উঠল কোরআন তেলাওয়াতের মধুর আওয়াজ। নিজেকে আটকে রাখাটাও কঠিন হচ্ছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত তার নানু করতে পারত, ছোটবেলায় বসে বসে শুনতো। কিন্তু নানু মারা যাওয়ার পর আজ শুনছে। ডান পাশের মাঝরুম থেকে আওয়াজ আসছে। ছুটে গেল তিথি সেখানে। দরজাটা আধ খোলা ছিল। মুখ দিয়ে উকি মেরে দেখে তার শাশুড়ি মা। তিথির মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। তার আর সন্দেহ নেই প্রহর এত সুন্দর গান কিভাবে গায়। প্রহর তার গলার মাধুর্যতা যে তার মায়ের থেকে পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কারো উপস্থিতির আভাস পেয়ে প্রহরের মা আয়াত শেষ করে কোরআন পড়া বন্ধ করে। তাকিয়ে দেখে তিথি। তিথি পড়া বন্ধ করে দেওয়ায় কিছুটা মন খারাপ করে। আরে মা, তুমি? সরি আন্টি, আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। কোরআন তেলাওয়াত শুনে এসে পড়েছিলাম। অনেক সুন্দর করেন। আরে ওখানে দাঁড়ানো কেন, ভেতরে আসো। তিথি হাসি মুখে ভেতরে ঢুকলো। এই তো আমার পাশে বসো। গতকাল ভালো মতো দেখতেও পারিনি। তিথির থুতনিতে হাত দিয়ে মুখ তুলে দেখলো। ইস, আমার বৌমাটা একবারে হুড়পুরি। সরি আন্টি, সকাল সকাল আপনাকে বিরক্ত করলাম, তাই না? মেয়েটা দেখি আমার হাতে মাইর খাবে। বিরক্ত করলে কিভাবে? আর আন্টিকে? আন্টিকে মা বলবে? আচ্ছা আন্টি, তো কুমা। এই তো। আর আমিও তাহলে প্রহরার প্রাপ্তির মতো তুই বলে ডাকবো? আমার মেয়ে বলে কথা। বলেই কপাল একটা চুমু দিল। এত সকালে উঠে গেলি যে? অভ্যাস আছে মা, আমি সকালেই উঠি। এত সকালে উঠে করিসটা কি? নামাজ পড়ি, বাগানে পানি দেই, আরো কত কি। যাক, আমার সাথী হলো। এ বাসায় আমি সকালে একা একা উঠে বসে থাকি, একা একা। এখন থেকে তোর সাথে সময় কাটাতে পারবো। মা, আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন, আমায় শেখাবেন? শিখবি? জি। আচ্ছা, কাল থেকে শিখাবো নে। আজ দুই মা মেয়ে মিলে খুব গল্প করব। আচ্ছা। জানিস, খুব শান্তি লাগছে, হৃদয়টা হালকা হয়ে গেল। এত বড় বোঝা মন থেকে নামলো। কাল প্রহরের বাবার শেষ ইচ্ছাটা পূরণ করলাম। আঙ্কেলের শেষ ইচ্ছা? মা চোখ রাঙাতেই তিথি আবার বলল, সরি বাবা। মা হেসে দিল। শেষ ইচ্ছা তোকে বাড়ির বউ করে আনার আর প্রহরের স্ত্রী বানানোর শেষ ইচ্ছা। আমাকে? 3 বছর আগে তিনি মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিলেন তার ইচ্ছা তিয়াস ভাইয়ার মেয়ে তিথি যেন এই বাড়ির লক্ষ্মী হয়ে আসে। তিথি অবাক হয়ে তাকিয়েই রইল। তোর মনে আছে ওনার কথা? ভুলবো কি করে? আমায় কত আদর করতেন তিনি। বাবার যখন ঢাকা থেকে চিটাগাঁয়ে শিফট করে, সেখানে ব্যবসায় নতুন করে সেট আপের সমস্যা হয়েছিল, আর এখানের ব্যবসায় হ্যান্ডেল করাও কঠিন হচ্ছিল। তখন নাইম আঙ্কেল আর বাবা দুজনেই বিজনেস পার্টনার হয়। এখানকার বিজনেস চালায় পিয়াস বাবা আর সেখানকার বাবা। এরপর ভালো বন্ধু গড়ে ওঠে। বিজনেসের জন্য প্রায় আমাদের বাসায় আসা হতো। তখন আমাকে খুব আদর করতো, আপনাদের কথা বলতো, কিন্তু তখন কাউকে চিনতাম না। শেষবার বলেছিল আপনাদের নিয়ে আসবে পরের বার, কিন্তু দেখে সে পরের বার আর এলো না। সেদিন উনি কার অ্যাক্সিডেন্টে মারা গেলেন। বাবা মা আসলেও আমার ঢাকা আসার কোনো প্রকার ইচ্ছাই ছিল না, তাই শুধু বাবা মা আর উজানেই এসেছিল। যদি জানতাম এমন কিছু হবে, ওনাকে সেদিন যেতেই দিতাম না, কিন্তু তাও হয়তো হতো না। জন্ম মৃত্যু যে সব আল্লাহর হাতে। সাথে বিয়ে। তিথি চোখ তুলে মায়ের দিকে তাকালো। জন্ম মৃত্যু বিয়ে, এই 3টি জিনিস নিজ ইচ্ছা হয় না। সবকিছু আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্যে লেখা থাকে। তোর আর প্রহরের বিয়ে যে ভাগ্যের জোরেই হয়েছে তা তো আর বলতে নয়। আমি ভেবেছিলাম কিছুদিন পর প্রহরের সাথে তোর বিয়ের কথা বলবো, কিন্তু সেদিন শুনি তোর বিয়ে ঠিক হয়ে গেছে। খুব খারাপ লাগে, নিজের স্বামীর শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। কিন্তু ভাইয়া ছেলের বাবাকে কথা দিয়েছিল বলে কিচ্ছু করারও ছিল না। তারপর তোর বিয়েতে গিয়ে শুনি বর ভেগেছে। আমি তো যে খুশি, সাথে সাথে ভাইয়াকে বললাম তোর আর প্রহরের বিয়ের কথা। ভাইয়া রাজি, তোর মত শুধু লাগতো। মনে মনে মানত করলাম তুই রাজি হলে মসজিদে মিলাদ দিব। আল্লাহ আমার কথা শুনেছে, তুই রাজি হলি, হলো তোদের বিয়ে। আর উনিও হয়তো সেখান থেকে দোয়া করছিল যে তুই জানি এ বাড়ির বউ হোস। ওনার শেষ ইচ্ছাটা পূরণ হলো। মা, একটা কথা জিজ্ঞাসা করি? অবশ্যই কর। উনি কি বিয়েতে রাজি ছিলেন? মা চুপ হয়ে রইল। উত্তরটা তিথি আগে থেকেই জানে, তাও জিজ্ঞাসা করলো,
কেন যেন মনের এক কোণায় মনে হচ্ছিল প্রহর ইচ্ছে করেই বিয়েটা করেছে, কিন্তু তাকে চিনতে মানা করবে কেন তাই মাথায় ঢুকছে না। সব প্রশ্নের উত্তর মায়ের কাছেই হয়তো পাবে সে। আসলে প্রহর মা বললেন না। ছিল না। আসলে আমি প্রহরকে নিজের কসম দিয়ে বিয়েটা করিয়েছি। আমাকে খুব ভালোবাসে, তাই মানা করতে পারিনি। আর একটা কথা শোন। কি মা বলেন? জানি না এরপর তোমার রিয়াকশন কি হবে, তাও কথাটা জানা তোমার প্রয়োজন। প্রহর আগে একটা মেয়েকে ভালোবাসতো। আগে বললে ভুল হবে, আজও ভালোবাসে। বলবেই বা কিসে? এটা যে তার ভালো মতো জানা কাকে ভালোবাসে, এর জন্যই তো জীবনটা এলোমেলো হয়ে গেছে দিদির। জানি শুনে ধাক্কা খেয়েছিস। নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসে, তা কারো পক্ষেই সহ্য করা সম্ভব না। কিন্তু মা, বিশ্বাস কর, আমার ছেলেটা অনেক ভালো। তোর বাবার মৃত্যুর পর আমি আর প্রাপ্তি ভেঙে পড়ি, কিন্তু প্রহর ও আমাদেরকে সামলায়। ওর বাবার মৃত্যু যেন ওকে বড়সড় ধাক্কা দেয়। প্রহর দায়িত্বশীল কখনো ছিল না, পড়ালেখা নিয়েও কখনো সিরিয়াস ছিল না, কিন্তু ভার্সিটির ফাইনাল ইয়ারেই ওর বাবা মারা যায়। ওই সব ব্যবসা সামলায়। যখন সব ফ্রেন্ডরা আড্ডা দিত, তখন আমার ছেলেটা কাজ করত, সারা দিন কাজ করে রাত্রে পড়তো। যেই ছেলে সারা জীবনে অ্যাভারেজ রেজাল্ট করেছে, সে ফাইনালে ভার্সিটিতে ফার্স্ট হলো। ও বেশি চাপ নিয়েছিল দেখে আমি ইতিহাস ভাইকে বলে ব্যবসা আলাদা করলাম। ভয় পাচ্ছিলাম উনি যদি কিছু মনে করে, কিন্তু উনি বুঝলেন। তারপর সারা দিন খেটে খেটে ছেলেটি বিজনেস আজ এত উঁচু পর্যায়ে নিয়ে আসলো। কিন্তু আর 1 বছর পরে আরেকটা ধাক্কা খেলো, পুরো ভেঙে পড়েছিল ভিতর দিয়ে। তাও নিজেকে আমাদের সামনে শক্ত দেখিয়েছে। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেল শুধু নিজের ক্যারিয়ারের জন্য। জানিস, মেয়েটাকে 9 বছর ধরে ভালোবাসতো, কিন্তু মেয়েটা বুঝেনি। মডেল হতে চাইতো সে। প্রহর বলেছিল মেয়েটার সাথে থাকবে, কিন্তু মেয়েটা মানা করলো। অন্য বড় কাউকে পেয়েছিল নিজের স্বপ্ন পূরণের জন্য। চলে গেল আমার ছেলেটিকে ছেড়ে, ওর মন ভেঙে। জানিস, আমাদের সামনে যতটা শক্ত থাকতো, প্রতি রাত্রে ততটাই ভেঙে পড়তো। রাত্রে বালিশ চেপে চেপে কত রাত কেঁদেছে হিসাব নেই। দেখতাম শুধু, কিছুই বলতাম না। কিন্তু একদিন আর আটকে রাখতে পারলাম না নিজেকে। গেলাম ওর কাছে। আয়শা আর ওর বাবার ছবি বুকে নিয়ে কাঁদছিল। আমাকে দেখে জড়িয়ে কেঁদে দিল। আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। নিজের সন্তানের চোখের পানি কি মায়ের পক্ষে সহ্য করা সম্ভব বল? সেদিন মনে হয় আমার কোল পেয়ে ওর মনটা শান্ত হলো। 2 বছরের কষ্ট হয়তো সেদিন বের হলো। মায়ের কথাটা শুনে তিথির বুকটা কেঁপে উঠল। কিন্তু কেন ভেবেই পাচ্ছে না তিথি? তার তো খুশি হওয়ার কথা। যার জন্য কষ্ট সে 4 বছর ধরে সহ্য করে আসছে, সেই কষ্ট সে ফেরত পাচ্ছে। তিথি কি কম সহ্য করেছে? সেও তো 4টি বছর ধরেই কেঁদে আসছে। বুকে হাজারো চাপা রেখেছে, যার কারণ ছিল প্রহর। সে তো আজ তাই ফেরত পাচ্ছে। যেভাবে প্রহর একদিন তার মন ভেঙে দিয়ে চলে গিয়েছিল, তার মনও আয়েশা ভেঙে চলে গেল। তাহলে কষ্ট হচ্ছে কেন তিথির? বুকের ভেতর জ্বালাতন করছে কেন প্রহরের কষ্টের কথা শুনে? হয়তো ভালোবাসে তাই। ভালোবাসার মানুষের দেয়া হাজারো কষ্ট সহ্য করেও তার কষ্টতে বুকটা চলে যায়। এটাই তো ভালোবাসা। হয়তো তাই প্রহরের কষ্টটা নিজের কষ্টের থেকেও বড় হয়ে উঠল। মায়ের কথাই ভাবনায় ছেদ পার করে তিথি বলল, তিথি। জি মা। রাগ করেছিস? স্বার্থপর ভাবছিস আমাকে, তাই না? এত কিছু জানা সত্ত্বেও তোকে প্রহরের সাথে বিয়ে দিলাম। মা কি কখনো স্বার্থপর হয় বলুন? আর আপনিই তো বলেন বিয়ে আল্লাহর, আগেই ভাগ্যে লিখে রাখে, আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর একটা কথা রাখবি? বলেন মা। আমার ছেলেটাকে আবার সামলাবি মা? আবার ভালোবাসা শেখাবি? তোকে যখন প্রথম দেখি, কেন জানি মনের এক কোণায় আশার নতুন প্রদীপ জ্বলে। আমার মন বলে তুই পারবি আমার ছেলেকে আবার বাঁচতে শেখাতে। সে সবার জন্য বেঁচে আছে, কিন্তু আমি জানি ভিতরেও মরে গেছে। আবার বাঁচতে শেখাবি মা? আবার ভালোবাসতে শেখাবি? ভালোবাসবি আমার ছেলেকে? কি বলবে সে? ভালো তো কতই বাসে, তার নতুন নয়, কত আগের থেকে। কিন্তু প্রহরকে কিভাবে ভালোবাসা শেখাবে? ভালোবাসতেই হতো, তবে তো আগেই বাসতো। এভাবে তো ভুলতো না। আবার কই হারিয়ে গেলি? কি সামলাবি তো আমার ছেলেটাকে? আমার সাধ্য মতো চেষ্টা করব মা। জানিস, প্রহরের বাবা প্রতি বছর আমাদের বিবাহ বার্ষিকীতে স্পেশাল কিছু উপহার দিতেন। আর সবচেয়ে বড় উপহার ছিল প্রথম বার্ষিকীতে আমাদের প্রথম সন্তান প্রহর। 6 বছর পর প্রাপ্তি। উনি যেতে যেতেও আমাকে একটা মেয়ে উপহার দিয়ে গেল। তিথি মুচকি হাসলো। আচ্ছা চল, তোকে আমার শখের বাগান দেখিয়ে আসি। মা, আপনারও বাগানের শখ আছে? অনেক।
জানি তোরও আছে, তোর বাবা আমাকে বলেছে। এখন চল। মা তিথিকে নিয়ে গার্ডেনে গিয়ে ঘুরে ঘুরে দেখালেন। বাগান দেখে তিথি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এটা যেন তার স্বপ্নের বাগান। তিথি কতই না চেয়েছিল এমন এক বাগান করতে, কিন্তু পারেনি এভাবে গুছাতে। গতরাতে অন্ধকার হওয়ায় দেখতে পারেনি অনেক বড় গার্ডেন, বিভিন্ন ফুলে ভরা। বাগান দেখা শেষে মা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখালেন। তারপর কিচেনে নাস্তা বানানোর জন্য গেলেন। তিথি সাহায্যের জন্য বললেও মা করতে দেয়নি। মার সকালে কাজের জন্য এক খালা এসেছিল, দুজন মিলেই নাস্তা বানালো। আর তিথি চেয়েও সাহায্য করতে পারেনি। মা বলেছে কিচেনে থাকলে তার একটাই কাজ, গল্প করতে হবে, তাই করলো। তিথি মা শোন। জি মা। চাটা একটু প্রহরকে দিয়ে আয়, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। মা আমি তোকে তোর স্বামী তুই তো দেখবি, এতদিন আমি দিয়ে আসতাম, এখন থেকে এই দায়িত্ব তোর। এই নে চা। তিথির না চাওয়া সত্ত্বেও চা নিয়ে যেতে হলো, কিন্তু প্রহরকে দেখতে যাচ্ছে না সে। অনেকটা সংকোচ নিয়ে রুমে ঢুকলো। রুমে চোখ বুলিয়ে দেখলো কেউ নেই। হাফ ছেড়ে রুমের ভিতরে ঢুকলো। বিছানার পাশে ছোট্ট ওয়ার্ড্রপের ওপরে কাপটি রেখেই ফিরতেই থমকে গেল। প্রহর শুধু একটি তাওয়াল পেঁচিয়ে কাঁধে আরেকটি তাওয়াল পেঁচিয়ে এক পাশ দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। তিথি বেয়াদবের মতো হাঁ হয়েই তাকিয়ে আছে। প্রহরকে আগেও দেখেছে, কিন্তু আজ অপূর্ব লাগছে। সারা শরীরে বিন্দু বিন্দু পরিমাণে পানি জমে আছে। চুলগুলো মাথা নিচু করে মুছছে। কতটা চার্মিং লাগছে তা বলে বোঝাতে পারবে না। তিথির হার্টবিট কয়েক গুণ বেড়ে গেল। প্রহর মাথা নিচু করে চুল মুছছিল। মাথা উঠাতেই তিথি চোখ বন্ধ করে মুখে হাত দিয়ে ফেলে। আপনি? তিথি অন্য পাশে ঘুরে দাঁড়ায়। স্যার আমি চা দিতে এসেছিলাম, মা পাঠিয়েছিল, আমি কিছু দেখিনি। আসলে আমার মনেই ছিল না গত রাতে যে বিয়ে হয়েছে। আমার সাবধানে বের হওয়া উচিত ছিল। এত কিছু ভুলে যাওয়া ভালো না, ভুলে গেলে অনেক কিছু হারাতে হয়। বলেই পিছন দিক হতে চোখ চেপে ধরে রেখে গুটি গুটি পায়ে যেতে লাগলো। হঠাৎ পানিতে পা পিছলে পড়ে যেতে নিলেই প্রহর ধরে ফেলে। তিথি চোখ দুটো চেপে ধরেই আছে। কিছু বিন্দু পানি তার মুখে এসে পড়ায় সে আস্তে আস্তে চোখ খোলে। প্রহরের চুলের পানি বেয়ে বেয়ে তিথির মুখে পড়ছে। অপলোকভাবে তাকিয়ে আছে তিথি। অন্যরকম আকর্ষণীয়তা কাজ করছে আজ প্রহরের মাঝে, যা তার পূর্ব হতে অনেকটা আলাদা। তিথি শুনেছিল বিয়ের পর নাকি স্বামী স্ত্রীর মাঝে আলাদা এক আকর্ষণ কাজ করে। আজ তা সত্যিই মনে হচ্ছে তিথির। প্রহর তিথিকে ঠিকভাবে দাঁড়া করালো। ঠিক আছে তুমি। তিথির তুমি শব্দটা শুনে আবার সে অতীতের স্মৃতি মনে পড়ে গেল। কতই না ডাকতো তুমি তুমি করে। কাল রাতেও তো আপনি বলছিল, আজ আবার তুমি বলে কষ্টটা বাড়ানোর কি বা দরকার ছিল? কি হলো, ঠিক আছো তো? আছি। প্রহর তিথি দৌড়ে যাওয়া দেখে অবাক হলো। আজব মেয়ে। তিথি মায়ের সাথে টেবিলে খাবার লাগাচ্ছে। প্রহর রেডি হয়ে আসলো। এই তুই এত রেডি হয়ে কোথায় যাচ্ছিস? অফিসে। আর কোথায়? বাহ, গতকাল বিয়ে হলো আর আজ অফিসে যাবি না? মার চিনিস? মা, আমি কি জানতাম নাকি হঠাৎ বিয়ে হবে? অফিসে তো কাজ আছেই। আমি আজ যে সব কাজ সেরে 2-1 দিনের ছুটি নিয়ে আসছি। আচ্ছা যা তাহলে, আর 2-1 দিন না, 4-5 দিনের ছুটি নে। মা, এতদিন কি করব? কেন রে, তোদের বিয়ের অনুষ্ঠানে কি সবাইকে ডেকেছি নাকি? সব আত্মীয় স্বজনদের, পাড়ার প্রতিবেশী আর পরিচিত লোকজনদের জানানো লাগবে না আমার ঘরে বউ এনেছি? আর ফেরা রিসেপশনের পরে হয়। তাও যেহেতু রিসেপশনের সব কিছু করতে সময় লাগবে, সেহেতু তোরা যে ফেরার নিয়মটা সম্পূর্ণ করে আয়। আমরা ততদিনে রিসেপশনের কাজগুলো শেষ করে দিব। মা, তুমি কি একা পারবে নাকি? তুই কি আমাকে বুড়ি ভেবেছিস নাকি? আমি এখনো 10 লোকের কাজ করতে পারি। তোরা কালকে রওনা দে চিটাগাংয়ের জন্য। 2 দিন ওখানে থাক, আসার পরের দিন রিসেপশন হবে। পিছন থেকে চেঁচিয়ে ওঠার আওয়াজ পেয়ে তিথি খানিকটা কেঁপে উঠল। ওয়াও, রিসেপশন মানে নিউ ড্রেস, ইয়াপ্পি। পিছন দিকে ফিরে তিথি অবাক হয়ে তাকিয়ে রইল। উফ, আমার ভাবি। আহ ভাবি, তুমি কত সুন্দর। আমার ভাইয়ের তো লটারি লেগে গেছে। আসছে হাফ মেন্টাল। ভাইয়া, আমার ভাবির সামনে ইজ্জতের ফালুদা করবা না তো? প্রহর একটু হেসে খাওয়া শেষ করে চেয়ারের থেকে উঠে সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেল। তিথি সারাদিন কাটালো তার মা আর প্রাপ্তির সাথে গল্প করে। প্রাপ্তির মজার মজার কথা আর কাণ্ড দেখে তিথির ছোট ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। দুজনের সাথে ভালোই মিশে গেছে তিথি, যেন আজ থেকে নয়, কত বছর থেকেই চেনা। আর যাকে আসলেই চেনে সেই অচেনা লাগছে। তিথির সারাদিন কাটলো মা আর প্রাপ্তির সাথে গল্প করে। প্রাপ্তির মজার মজার কথা আর তার কাণ্ড দেখে তিথি তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। দুজনের সাথে ভালোই মিশে গেছে তিথি, যেন আজ থেকে নয়, কত বছর থেকেই চেনা। আর যাকে আসলে চেনে সেই অচেনা লাগছে। রাত্রিবেলায়
তিথি বাগানের চেয়ারে বসে বসে প্রাপ্তির সাথে গল্প করছিল। এমন সময় প্রহর আসলো। গাড়ি এসে গেটের সামনে দাঁড়ালো। ভাবি, তোমার প্রাণপ্রিয় স্বামী এসে গেছে। তিথি কিছুটা লজ্জা পায়। প্রহর গাড়ি থেকে নামলে ড্রাইভার গাড়ি নিয়ে গ্যারেজে চলে যায়। প্রহর এসে দেখে তিথি আর প্রাপ্তি গল্প করছে। পাশ কাটিয়ে যেতে নাই আর প্রাপ্তি ডাক দেয়, ভাইয়া বল। এখন ভাবি আসে, এখন তো একটু জলদি আসো। গতকাল বিয়ে হলো আর আজ সারাদিন অফিসে কাটালা। বিয়ের পর ছেলেরা সারাক্ষণ বউয়ের পিছনে ঘুরে, আর তুমি? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করতেছি। বুঝছি। এখন ভাবি আসছে দেখে আমাকে ভাগানোর প্ল্যানিং করতেছো। বুঝি সব বুঝি। তুই তোর বুঝ নিয়ে থাক, সারাদিন কাজ করে এসে তোর বক বক শোনার সময় নেই। বলেই চলে গেল। আর যাওয়ার আগে তিথির দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে গেল। তিথি হাসি দেখে মাথা নিচু করে আছে। কেন জানি প্রহর তার দিকে তাকিয়ে এভাবে হাসলে তার হৃদয়ের স্পন্দন হাজারো গুণ বেড়ে যায়। প্রহর ঘরে ঢুকে যায়। তিথি আর প্রাপ্তিও কিছুক্ষণের মাঝে ঘরে চলে যায়। রাতের খাবার খেয়ে যে যার মতো রুমে চলে যায়। তিথি সব গোছাতে মায়ের সাহায্য করে। গোছানো শেষ হলে আর কোনো বাহানা খুঁজে পায় না রুমে না যাওয়ার। মোটেও যাওয়ার ইচ্ছে নেই রুমে। রুমে যে সেই মানুষটা আছে, দেখলেই খুব কান্না করতে ইচ্ছে করে। ইচ্ছে করে কি জন্য সে মনটা ভাঙল তার। কিন্তু এখন পুরো জীবন ঘিরেই সে। এখন তো রুমে যেতেই হবে, আর কিছু করার নেই। তিথি রুমে গেল। প্রহর ল্যাপটপে কাজ করছে, চশমা পরেছে, আরো বেশি ম্যাচিওর লাগছে তাকে। দরজাতে দাঁড়িয়ে আছে তিথি, সেই কতক্ষণ যাবত। প্রহরের কাজ শেষে দাঁড়াতেই দেখে তিথি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো যে? আচ্ছা, এক কাজ করো, যে শুয়ে পড়ো, কাল সকাল 10টায় বের হবা। ভেবেছিলাম ড্রাইভারকে নিব, কিন্তু রহিম কাকা ছুটিতে গেলেন। আজকে তার স্ত্রীর অবস্থা একটু খারাপ, তাই ড্রাইভারকে রেখে যেতে হবে। মা আর প্রাপ্তির যদি কিছু লাগে আমি ড্রাইভ করব, তাই একটু তাড়াতাড়ি বের হব। সকাল 9টায় রেডি হয়ে থেকো, কেমন? তিথি মাথা নাড়িয়ে সায় দিল। প্রহর, যাও বিছানায় ঘুমিয়ে পড়ো। তিথি প্রশ্নসূচক দৃষ্টিতে প্রহরের দিকে তাকালো। প্রহর কিছুটা হাসলো। আমি সোফায় ঘুমাবো, চিন্তা করো না, তুমি যে শুয়ে পড়ো। তিথি কিছু বলল না, যে শুয়ে পড়ল। প্রহরও সোফায় ঘুমিয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভাঙল তিথির। বাইরে ঝিমঝিম বৃষ্টি পড়ছে, আর জানালা দিয়ে শো শো করে আওয়াজ আসছে, হয়তো বাতাসের। বিছানা থেকে মুখ উপর করে প্রহরের দিকে চাইল। সে কাঁপছে, হয়তো শীত লাগছে। উঠে গিয়ে পাশে রাখা কাঁথাটি গায়ে ওড়িয়ে দিল, আর সে চলে গেল বারান্দায়। বৃষ্টি দেখছে। বৃষ্টির মলিন বাতাস যেন ছুঁয়ে যাচ্ছে তিথির আত্মাকে। কি আজব, তাই না? এই বৃষ্টি যেন সাক্ষী হয়ে থাকে তিথির প্রতিটি ভালোবাসার মুহূর্তে। ভালোবাসার সূচনা, সমাপ্তি, আবার আজ এক নতুন সূত্রপাতের। বৃষ্টির জলে আজও চোখের জল মিশে গেল তিথির। সকাল 9:20 বাজে। প্রহর আর তিথি চিটাগংয়ে রওনা দেওয়ার জন্য বের হচ্ছে। মার প্রাপ্তি গেট পর্যন্ত এগিয়ে এলো তাদের বিদায় দেওয়ার জন্য। শুন, ভালো মতো আস্তে আস্তে ড্রাইভ করবি, কোনো তাড়াহুড়া করবি না। আর সেখানে যেই আমাকে ফোন দিবি। জো আজ্ঞা মাতাজি। বদমাইশ। আর জ্যাকেট নিছিস? ও, সিট ভুলে গেছি। বলেই দৌড় দিল ঘরের দিকে। এই ছেলেও না। মা, তিথির ডাকে মা তিথির দিকে তাকাই। এই সিজনে জ্যাকেট? শীত তো এখনো তেমন পড়েনি, বৃষ্টি পড়ে তখন হালকা শীত হয়। ওর শীত অতিরিক্ত বেশি, জলদি জ্বর এসে যায়। তিথির মনে পড়ে গেল 4 বছর আগেও প্রহর জ্যাকেট পরেছিল, তাও বৃষ্টির দিনে। তখন এতটা মাথা ঘাটায়নি, কিন্তু সেদিন বৃষ্টিতে প্রহর তার জ্যাকেটটাই তিথিকে দিয়ে দেয়। এজন্যই হয়তো কয়েকদিন জ্বরে ভোগে প্রহর। পরের মুহূর্তে আবার ভাবলো সব নাটক ছিল। তিথি তার নিজের মনের ভালোবাসাটা বাড়াস না, তাহলে পরের বার এর থেকে বেশি কষ্ট পেতে হবে। এতক্ষণে প্রহর এসে পড়ল। মার প্রাপ্তির কাছ থেকে বিদায় নেওয়ার সময় মা তিথির কপালে একটি চুমু এঁকে দিল। বাহ, এখন আমাকে ভুলে গেলা? ঢং করতে হবে না, আয়। প্রহরের কপালেও চুমু দিল। বাহ, ছেলে আর বউয়ের জন্য কত দরদ। মেয়ের কোনো ভ্যালুই নাই। ঠিকই তো নেই। তুই যাচ্ছিস নাকি কোথাও? লাগবে না, থাক। আমার বিয়ের পর শাশুড়ি দিবে, দেখো। সবাই হেসে দিল। প্রহর আর তিথি রওনা দিল। প্রহর টাইপ করছে, তিথি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই। হয়তো কেউ নীরবতাটা ভাঙতে ইচ্ছুক নয়। এই নিস্তব্ধ পরিবেশে ঘুম চলে আসাটা অস্বাভাবিক কিছুই নয়, তিথির ক্ষেত্রেও বিপরীত কিছু নয়। ঘুমে ঝিমোতে ঝিমোতে কখন যে ঘুমিয়েই পড়লো তার বলতে পারবে না। সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে সে। প্রহর অনেকক্ষণ হলো ড্রাইভ করছে। ভাবলো একবার দেখাই যাক তিথি কি করছে। দেখলো ঘুমোচ্ছে। মেয়েটা সিট বেল্টটাও লাগায়নি। যদি প্রহর না দেখে গাড়িটা জোরে ব্রেক লাগাতো,
কি দুর্ঘটনায় ঘটে যেত। প্রহর আস্তে ব্রেক লাগালো, তবুও তিথি কিছুটা ঝুঁকে যেতে নিলেই প্রহর হাত দিয়ে আটকায়। তিথির ঘুম হালকা ভেঙে যায়। প্রহর তিথিকে আবার সিটে হেলান দেওয়ায় প্রহর তিথির সিট বেল্ট লাগাতে গিয়ে পুরো কাছে এসে পড়ে। বড়জোর 2 ইঞ্চি দূরত্ব হবে, তাও সন্দেহ। তিথির ঘুম ভেঙে গেছে। সে চোখ বন্ধ করেই ঠিক মতো শোয়ার জন্য উঠতে গেলেই থমকে যায়। তিথির চোখগুলো ছানার মতো বড় বড় হয়ে যায়। ঠোঁটগুলো ঠিক প্রহরের ঠোঁটের এক পাশে লেগে গেছে। তিথি হুট করে সরে গেল। কি হলো কিছুই বুঝলো না। প্রহর হঠাৎ এমন হওয়ায় শকে আছে। তিথির বুকের মাঝে ধুকধুকানি হাজারো গুণ বেড়ে গেল। তিথির ভারী নিঃশ্বাসগুলো যেয়ে প্রহরের ঘাড়ে লাগছে। প্রহর সরে যেয়ে নিজের সিটে বসলো। দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। প্রহর তিথিকে দেখে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সিট বেল্টটা লাগিয়ে নাও। তিথি একবার প্রহরের দিকে তাকালো, আবার কাঁপা কাঁপা হাতে সিট বেল্ট লাগালো, আর চোখে তাকাচ্ছে প্রহরের দিকে। আজকের এই ঘটনায় চোখের সামনে ভেসে উঠল 4 বছর আগে সেই প্রহরের ঠোঁটের স্পর্শের ঘটনা। আর চোখে তাকালো প্রহরের দিকে। ভাবতেই কেমন জানি ঘৃণা লাগে। সবই তো নাটক ছিল, ওর ভালোবাসাটাও। তাহলে কিভাবে তিথিকে কিস? না না, ভাবতেও পারছে না। আবার জানালা দিয়ে বাইরে তাকালো তিথি। আর কিছুক্ষণ বাকি গন্তব্যে পৌঁছানোর। তার মা বাবাকে একদিন দেখেনি। মনে হচ্ছে এ একদিনেই অনেক বড়। হয়তো বিয়ের পর এজন্য এমনটা মনে হচ্ছে। তবুও ওই বাড়িতে মার প্রাপ্তির সাথে এক টান সৃষ্টি হয়ে এসেছে। আল্লাহই জানে আর ওনাদের সাথে দেখা হবে নাকি। কারণ প্রহরের এত কষ্ট দেওয়ার পরও তিথিকে ভুলে গেছে। ওর সাথে সংসারটা করা তিথির পক্ষে সম্ভব হয়তো না। প্রতিবারই মানুষটিকে দেখলে পুরনো সব শুকিয়ে যাওয়া আঘাতগুলো তাজা হয়ে ওঠে। সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। কানে বেজে ওঠে সে শেষের কথাগুলো। ওর বিশ্বাসঘাতকতা, নাটক, ভালোবাসার ভণ্ডামি সব যেন তিথিকে তিলে তিলে খেয়ে ফেলছে। তার বাবার সাথে ডিভোর্সের কথা বলতেই হবে, আর পাচ্ছে না সে। ভাবতে ভাবতেই গন্তব্যে এসে পড়ল তিথি আর প্রহর। প্রহর গাড়ি এক সাইডে পার্ক করে মায়ের দেওয়া মিষ্টির প্যাকেটগুলো নিল, আর কাঁধের একটি ব্যাগ আর হাতে আরেকটি ব্যাগ নিল। আমি নিচ্ছি। প্রহর ইশারা দিয়ে মানা করলো, বলল এগোতে। তিথি মেইন গেট খুলল। প্রহর ঢুকলো। তিথি এক কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে দিল। এই শুনছো, তিথি আর জামাইবাবু এসে গেছে। বাবা আর যেন এলো। তিথি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই পাগল একটা, কাঁদছিস কেন? একদিন পরেই তো এলি, এত কি মিস করছিলি? মা তুমি তো জানো না তোমার মেয়ের বুকের মাঝে কি তুফান যাচ্ছে। মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরল। ঠিক আছিস তো মা? প্রহর বাবা মাকে সালাম করলো। দুলা ভাই, এগুলো আমাকে দিন। না না, আমি নিচ্ছি। আরে দিন তো। আসো বাবা, ঘরে আসো। সবাই যে ড্রয়িং রুমের সোফায় বসলো। মা তিথিকে আর প্রহরকে পানি দিয়ে নাস্তার ব্যবস্থা করতে গেল। প্রহর বাবা, আসতে বেশি কষ্ট হয়নি তো? তুমি নাকি ড্রাইভ করে এসেছো 6-7 ঘন্টা রাস্তায়, ঠিক আছে তো? জি বাবা, আমার অভ্যাস আছে, সমস্যা নেই, ঠিক আছি। বাবা তোমরা কথা বলে আমি মাকে সাহায্য করে আসছি। তিথি উঠে গেল তা মায়ের কাছে। মা কি করছো? আমিও সাহায্য করি। তুই উঠে আসলি কেন? এতক্ষণ জার্নি করে আসলি, যে রেস্ট নে। এই 2 দিন রেস্ট নিতে নিতে টায়ার্ড হয়ে গেছি। ওখানেও মা কিচ্ছু করতে দেয় না, আর এখানে তুমি। আচ্ছা বল, ওই বাসার সবাইকে কেমন লাগলো? ভীষণ ভালো। জানো মা, প্রাপ্তি অনেক মজা করে। আমি তো গতকাল হাসতে হাসতে, আর মায়েরও আমার মতো গার্ডেনিংয়ের শখ আছে। এত সুন্দর গার্ডেনিং আমি আগে দেখিনি। একদম আমার স্বপ্নের বাগানের মতো। আর শুধু গার্ডেনেও না, বাড়িও এত সুন্দর। উফ। আর জামাই ভাবি সে কেমন? ভালো মা। আচ্ছা মা, আমি ফ্রেশ হয়ে আসি। তিথি তার রুমে চলে গেল ফ্রেশ হতে, আর মা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে। আন্টি এত কিছু কেন করলেন? কই এত কিছু, অল্পই তো। আর আন্টি কি? দেখো না, তিথি তোমার মাকে মা বলে আর তুমি আন্টি। বাবা, কিছু পড়ার গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি। চুলায় কিছু নেই, দুইজনে চুপ কর। সবাই হেসে দিল। তিথি কই? তোমার কাছেই তো গিয়েছিল। ফ্রেশ হতে গিয়েছে। অনেকক্ষণ নাস্তার গল্পের পর আন্টি থুকু, আম্মু আমি একটু ফ্রেশ হতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তিথি মনে হয় এতক্ষণ ফ্রেশ হয়েও গেছে, অনেকক্ষণ হবে গিয়েছে। উজান, প্রহরকে তিথির রুমে নিয়ে যা। দুলা ভাই চলেন। গল্প করতে করতে উজানার প্রহর তিথির রুমের সামনে এসে পড়েছে। দুলা ভাই, খাটের উপর আপনার ব্যাগ রাখা, আর ওই যে বাথরুম। তিথিকে দেখছি না যে। বাহ, এত তাড়াতাড়ি আমার বোনকে মিস করা শুরু করে দিলেন। আপু হয়তো তার স্বাদের বাগানে। ও আচ্ছা। উজান চলে গেল। প্রহর ব্যাগ থেকে তাওয়াল আর কাপড় নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো।
কাপড় ঠিক করে নিতে নিতে এগোচ্ছে। তিথিও বাথরুমে দরজা খুলে বের হচ্ছে। দুজনেই ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে তিথি তাল সামলাতে না পেরে পড়তে যেতে নিলে প্রহর তিথির দুই বাহু ধরে টান দিতেই তিথি প্রহরের বুকে এসে পড়ল। তিথি চোখ বন্ধ করে নিল, আর তার ভেজা চুলগুলো প্রহরের মুখে আটকে গেল। প্রহর যেন এত সুন্দর ঘ্রাণ আর কখনো পায়নি। চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে লাগলো। তিথি তার চোখ জোড়া খুলল, এক পা পিছিয়ে গেল। প্রহর সুগন্ধটা পাচ্ছে না, তাই চোখ খুলে ফেলল। তিথি সাইড দিতেই প্রহরের নিচ থেকে কাপড় আর তাওয়ালটা উঠিয়ে বাথরুমে চলে গেল। তিথি ফ্লোরের থেকে ভেজা তাওয়ালটি উঠিয়ে ব্যাগ থেকে ফোন বের করে বারান্দায় গেল। তাওয়ালটি মেলে দিয়ে নিশিকে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি, তুই না বিয়ে করতি না, আর এখন বিয়ে করে আমাকে ভুলে গেছিস? নিশু, তোর সাথে কথা আছে। সব কথা পরে, আমার জিজু এত হ্যান্ডসাম, তাই বলে আমাকে ভুলে যাবি? নিশু, কাল বাসায় আসতে পারবি? তোরা চিটাগংয়ে? হুম। আগে বলবি না? আমি কাল সকালে আসতেছি। আচ্ছা রাখি, কাল আসলে কথা হবে। ওকে জানু, আমার জিজুকে একটু সময় দিও, নইলে আমাকে আবার সতীন ভাববে। নিশি ফোন রেখে দিল। তিথি তাচ্ছিল্য এক হাসি দিয়ে এক হাত দিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকালো, আর ভাবতে লাগলো এখানে বিয়ের ফেরার নিয়ম পালন করতে তো আসেনি, এসেছে বন্ধনটাকে ভাঙতে। আর কালই নিশির পরে বাবার সাথে এ ব্যাপারে কথা বলতে হবে। ওনার সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। প্রহর গোসল শেষে বাথরুম থেকে বের হয়ে এসে দেখে তিথি বারান্দায় আনমনে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। প্রহর চুল মুছতে মুছতে বারান্দায় যেয়ে তিথির পিছনে দাঁড়ালো, কিন্তু কোনো শব্দ করলো না। কিছু বলবে তার আগে তিথি আকাশের দিকে তাকিয়েই বলল, কিছু কি লাগবে? বুঝলে কিভাবে আমি এসেছি? আপনি বুঝবেন না। কিছু লাগবে? না, তেমন কিছুই না। তিথি প্রহরের হাতে তাওয়াল দেখে হাত বাড়িয়ে দিল। প্রহরও তাওয়ালটা তিথির কাছে দিল। তিথি দড়িতে তাওয়ালটা নাড়তে গিয়ে হাত উপর করতেই শাড়ির আঁচলটা উঠে এলো। তিথির পেটটা পুরো দেখা যাচ্ছে। প্রহরেরও চোখ আড়ালো না। তিথির পেটের দিকে নজর পড়তেই চোখটা সরিয়ে নিল, আবার রুমে চলে গেল। তিথি অনেকটা অবাক হলো, এমনভাবে কেন গেল? লক্ষ্য করলো তার পেটের ওপর শাড়ির কাপড়টা সরে গেছে। সাথে সাথে টেনে ঠিক করে নিল। জানালা দিয়ে একবার প্রহরকে দেখল। কেন জানি ঠোঁটের কোনায় চিলতে পরে হাসি ফুটে উঠল। তা হয়তো তিথির অজানা। রাতে বাবা, উজান আর প্রহর খুব আড্ডা জমালো। প্রহর সবাইকে সবার সাথে মিশে গেছে। মার তিথি রান্না করছে। খাবারের সময় আম্মু, খাবারটা অনেক টেস্টি হয়েছে, বিশেষ করে বিরিয়ানিটা আর কাবাবটা লাজবাব। আপনার হাত কই দেন, একটা চুমু খাই। ওইটা তো তাহলে তোমার বউয়ের হাতে খেতে হবে, ওই রান্না করেছে। তিথি প্রহর দুজনেই লজ্জা পেয়ে গেল। দুলা ভাই, জানো আপুর হাতের মিষ্টি খাবারগুলো আরও বেশি টেস্টি, বিশেষ করে আপুর স্পেশাল গাজরের হালুয়া। ইস, জিব্বায় জল এসে পড়ল। পারবো না। কি পারবে না? তিথি মাথা নিচু করে নিশ্চুপ। দুলা ভাই, বলো না আপুকে গাজরের হালুয়া বানাতে, প্লিজ প্লিজ। ও আচ্ছা, এটা প্লিজ রান্না করো না। আমারও উজানের কাছে শুনে এখন খেতে মন চাচ্ছে, প্লিজ। আচ্ছা। ও মা, আমি এতক্ষণ বললাম না, এখন দুলা ভাই বললো হ্যাঁ বলে দিলা। বাহ, ভালোই তো। সবাই হেসে দিল, তিথি ছাড়া। প্রহরের সামান্য খারাপ লাগাটাও আজও সহ্য করতে পারে না সে। প্রহর বলার কিছু সেকেন্ড আগেও ভেবেছিল বললেই মানা করে দেবে, কিন্তু প্লিজ শোনার সাথে সাথে মনটা গলে গেল। বাগানে প্রহর আর উজান বাতি জ্বালিয়ে ক্রিকেট খেলছে। মা বাবা তাদের বসে বসে দেখছে। তিথি রান্না করে গাজরের হালুয়া বানাচ্ছে। রান্না শেষে সবার জন্য ট্রেতে হালুয়া নিয়ে আসলো। উজান খেলা বাদ দিয়ে দৌড়ে এসে একটি বাটি হাতে নিয়ে নিল। প্রহরও পিছন পিছন আসলো। তিথি সবার হাতে একটি করে বাটি দিল। আপু, তোমার গাজরের হালুয়া বেস্ট। ইয়াম, এত টেস্টি হালুয়া আজ পর্যন্ত খেলাম না, সত্যি অনেক টেস্টি হয়েছে। বুঝতে হবে না কার মেয়ে। তোমার মিষ্টি খাবার রান্না মোটেও মজার না, এজন্যই তো আমার সব ফ্রেন্ডের ডায়াবেটিস হয়ে গেল, আমারই হলো না। সবাই হেসে দিল। তোমার ডায়াবেটিস যেন না হয় এজন্যই মজা করে রান্না করি না। সবার খাওয়া শেষ, শুধু তিথি খায়নি। উজান খাওয়া শেষে আবার ব্যাটিংয়ে গেল, সাথে টান দিয়ে নিয়ে গেল প্রহরকেও। উজান, খবরদার বাগানে খেলবি না, আমার গাছগুলোর কিছু হলে তোকে। কিছু হবে না আপু, ডোন্ট ওরি। তিথি বস তো, কিছুই হবে না। উফ, বস না। কিছুক্ষণ ধরে খেলার পর একটি বল যেই বাগানের বর্ডারের দেওয়ালে ঝোলানোর টপে লাগলো, ঠাস করে মাটিতে পড়ে গেল। তিথি উঠে দাঁড়ালো। সবাই ভয়ে ভয়ে তিথির দিকে তাকালো। তিথির রাগে শরীর চলছে, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। আসলে কিছু মেয়ে রাগলে কান্না চলে আসে।
তিথিরও হয়তো তাই। একবার উজানের দিকে তাকালো, আবার মায়ের দিকে তাকাতেই মা ভয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। একরাশ বিরক্তি নিয়ে ভিতরে চলে গেল তিথি। এই যে রাগ করেছে। উফ, আগে কথা শুনলেই হতো। এই তুমি যাও না ওর সাথে, কথা বলে মানিয়ে আনো। এই না, যাব না। আমার মেয়ে সহজে রাগে না, আর রাগলে সহজে মানে না। আমি যাচ্ছি না। দোষ মা ছেলের, ও আগেই বলেছিল, তোমরা মানোনি। আচ্ছা আমি দেখছি। লাভ নেই বাবা, ও সহজে মানবে না। একবার ট্রাই করি দেখি না বাবা। আচ্ছা দেখো। প্রহর ভিতরে ঢুকে আবার ফিরে এসে তিথির রাখা হালুয়ার বাটিটা হাতে নিয়ে আবারও চলে গেল। রুমে যেয়ে দেখে তিথি বিছানায় বসে পা ঝুলিয়ে অপরদিকে মুখ হয়ে বসে আছে। প্রহর যেয়ে তিথির পাশে বসলো। তিথি অন্যদিকে তাকালো। উজান তো এখনো ছোট, ভুল করে ভেঙে ফেলেছে, রাগ করো না। রাগ করেছো তাই তোমার নাক লাল মরিচের মতো লাল হয়ে গেছে বলেই হাসতে লাগলো। তিথি নাক মুখ ফুলিয়ে চোখ দুটি ছোট্ট করে প্রহরের দিকে তাকাতেই প্রহর চুপ। আল্লাহ, এইটা তোমার নাক না, আসলেই লাল মরিচ লাগছে। দেখেন। আর বলতে পারলো না। এর আগেই প্রহর মুখে চামচ দিয়ে হালুয়া ঢুকে দিল। মিষ্টি খাও, মিষ্টি বলো, হি 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 হি। তিথি আবার চোখ রাঙিয়ে প্রহরের দিকে তাকালো। আরে বাবা, একটা ফুল গাছই তো, নতুন এনে দিব। শুধু ফুল গাছ? জানেন, ওটা আমি ক্লাস 4 থেকে নিজের সাথে রেখেছি, যত্ন করেছি। কয়েকটা জিনিস প্রাণহীন হলেও সম্পর্কে জড়িয়ে যায় সাথে থাকতে থাকতে। আর আমি 3টি গাছ সে ছোটবেলা থেকে নিজে যত্ন করে আসছি। আর আজ চোখের পানি গড়িয়ে পড়ল। কান্না করে দিল তিথি। এই থামো থামো, সরি বাবা, ভুল হয়েছে। এই যে কান ধরলাম, এই শুনো। তিথির কান্না থামছে না। প্রহর তিথির গালে হাত দিয়ে কান্না মুছতেই তিথি প্রহরের বুকে জড়িয়ে গেল। নিজেও বুঝতে পারছে না সে কি করছে। প্রহর তিথির মাথায় হাত বোলাতে লাগলো। তিথির কান্না যেন আরো বেড়ে গেল, কিন্তু এ বুকে খুব শান্তি পাচ্ছে সে। আজ প্রথম এক অজানা শান্তি অনুভব করছে, যা হয়তো আগে করেনি। হয়তো কান্না থামালে এ শান্তি থেকে বেরোতে হবে, তাই কান্না থামাচ্ছে না, বরং ইচ্ছে করে আরো বেশি কাঁদছে। কিছুক্ষণ পর মাথা ওঠালো তিথি। কিছুটা লজ্জা লাগছে প্রহরের দিকে তাকাতে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। প্রহর একটু হেসে 1 চামচ হালুয়া এগিয়ে দিল। তিথিও একবার প্রহরের দিকে তাকিয়ে আবার চামচের দিকে তাকিয়ে খেয়ে নিল। দেখুন, হাসবেন না। কে হাসছে? আপনি। আচ্ছা, রাগ কমেছে? তাহলে আর হালুয়া লাগবে না, আমি শেষ করি। বলেই খেতে লাগলো। তিথি হেসে দিল। শুনো, বাসায় যেও কিন্তু আমার জন্যে এটা রান্না করতে হবে। তিথি শুনে স্তব্ধ হয়ে পড়ল। সে যেন এতক্ষণ সব ভুলে প্রহরের মাঝে হারিয়ে গিয়েছিল। প্রহর আসলে অনেক ভালো নাটক করতে পারে, যে কাউকে তার নাটকের মাঝে হারিয়ে যেতে হবে। এত ভালো নাটক কিভাবে করে সে ভেবেই কুল পাচ্ছে না তিথি। আবারও সেই অতীতের ভুলটা করতে যাচ্ছিল। জানো, আমার না মিষ্টি খাবার অনেক পছন্দ। তিথির প্রহরের কথা শুনে প্রহরের দিকে তাকাই। ও, কারণ আছে, বাবা বলতো মিষ্টি খেলে নাকি মিষ্টি কথা। তিথি বুঝতে পারল এর আগেও বাবাকে নিয়ে কথা হয়েছিল তাদের। বাবাকে মিস করছেন? কই না তো। আচ্ছা, ঘুম আসছে, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। আর আপনি? এখানে তো সোফা নেই। আমি নিচে শুব। একদম না, আপনি বিছানায় শুন। মা আজ বলেছে আপনার ঠান্ডা লাগলে জ্বর আসবে না হয়। কিন্তু আপনার কিছু হলে মা বাবা কষ্ট পাবে। প্রহর আর কিছু বলল না, বিছানায় শুয়ে পড়ল। তিথি বাটি রান্নাঘরে রেখে মায়ের সাথে কতক্ষণ গল্প করলো, তারপর নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ল। সকালে সবাই নাস্তা করছে ডাইনিং টেবিলে বসে। কলিং বেল বাজায় মা উঠে দেখতে গেলেন। তিথি খাচ্ছিল। নিশি এক দৌড়ে এসেই তাকে জড়িয়ে ধরল। তিথির তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিয়ে পাশের চেয়ারের ওপর হাত দিয়ে ভর দিল। তোর এমন তুফানের মতো এন্ট্রি নেওয়ার দরকার কি বলবি? ওহ জান, তোকে আমি 2 দিন পর দেখলাম, তোকে কত মিস করছি জানিস? প্রহর হঠাৎ এমন হওয়ায় অবাক হয়ে তাকিয়ে আছে। ও হো জিজ্জাজি, দেখেন জেলাস হবেন না। আমি আগে দিয়ে বলে দিই, তিথু জানুর উপরে ফার্স্ট অধিকার আমার। এমনি আপনি জ্বলতেও পারেন, সমস্যা নাই। আপনি আমাকে শালি কম সতীন ভাবেন। প্রহর আর না হেসে পারল না। ঠিক আছে শালি সাহেবা। নিশি তিথিকে ধাক্কা দিয়ে পাশের চেয়ারে বসালো, আর নিশি তিথির চেয়ারে বসলো। গালে হাত দিয়ে বলল, আহ আমার জিজু কত হ্যান্ডসাম, আমি তো পুরাই ক্রাশ। আমার শালিকা কি সুন্দর কম নাকি? রুমে এখানেই বল। ও বুঝছি, জিজু আমার তারিফ করছে দেখে পুড়ছিস। বেবি জেলাস হও না, জামাই তোমার। তিথি চোখ রাঙালে নিশি দাঁড়িয়ে যায়। আচ্ছা চল। আরে যাচ্ছিস কই? রুমে। ওকে নাস্তা তো করতে দে। পরে করবে।
তিথি নিশিকে টেনে নিয়ে যায়। নিশি যেতে যেতে মুখ পিছনে ফিরিয়ে নেয়। জিজু ওয়েট ফর মি। আই উইল। বাবা ওর কথাই মাইন্ড করো না, একটু দুষ্টুমি করে। না মা, কি বলেন? পুরো আমার ছোট বোন প্রাপ্তির মতো ও অনেক মজা করে, কিন্তু ওর নামই জিজ্ঞাসা করা হলো না। ওর নাম নিশি। ও। অন্যদিকে তিথি নিশিকে রুমে নিয়ে আসলো, নিশিকে বিছানায় বসালো। জানু বল, কি এমন কথা যে একটুও ইন্ট্রোডিউসও হতে দিলি না? আসলেই জেলা চুচ্ছিস নাকি বেবি? আরে ঘাস খাইছি বর তো তোরই, আর তুই। প্রহরী আমার সেই প্রথম ভালোবাসা। নিশি স্তব্ধ হয়ে গেল, কিছুক্ষণ পর বলল, কি কি বলছিস তুই? সত্যি বলছি। মানে উনি তোকে তখন ভালোবাসছিল দেখে ওদিন বিয়ে করলো? উনি তো আমাকে মনেই রাখেননি। নিশি অবাক হয়ে তাকিয়ে রইল। তিথি নিশিকে সব কথা খুলে বলল। আমি এখানে এসেছি ডিভোর্সের কথা বাবাকে বলতে। তোর মাথা খারাপ? এত বছর পর পেয়েছিস আর এ কথা বলছিস? তুই এসব কি বলছিস? তুই না বলতি ওনার মতো ব্যক্তিকে ভুলে যাওয়া উচিত। তুই ভুলতে পেরেছিস এ 4 বছরে? উনি তো পেরেছে। সো হোয়াট? আমার ফার্স্ট বয়ফ্রেন্ড এখন আমার সামনে আয়শা নাচলেও আমি ওর চেহারা চিনব না। তখন তুই ক্লাস 10-এ ছিলি আর আমার ওইটা টাইম পাস ছিল। ও রিয়েলি? আর প্রহর জিজু তো তোকে আসলে ভালোবাসতো, তাই না? দেখ তিথি, ভালোবাসলে সাথে এক মুহূর্ত কাটালেও সারা জীবন হয়তো ভোলা যায় না, কিন্তু সেটা যদি ভালোবাসা না হয়ে ছলনা, তবে মনে থাকার কি কথা তুই বল? আমার সাথে এত কিছু করেও ভুলে যাবে? নিশি তিথিকে খাটে বসিয়ে নিচে হাঁটু গেড়ে ওর সামনে বসলো। দেখ তিথি, 1-2 বছর না, 4 বছর হয়েছে। এছাড়া তোদের পরিচয় শুধু 22 দিনের, আর কথা হয়তো হয়েছে 18-20 দিন। এর মাঝেও দিনে কথা হয়েছে বড় জোর 1-2 ঘন্টা। এর মাঝে জিজুর বাবা মারা গেল, ওই ডাইনিটা ছেড়ে চলে গেল। ভাইয়ার ঘরের বিজনেসের সব ভার নিজেই উপর নিল। ভুলে যাওয়াটা স্বাভাবিক তিথু। আমি ওনার সাথে সংসার করব না। পাগল হইস না তিথি, তোর ভাগ্য তুই নিজের ভালোবাসা হারানোর পর আবার পেলি। কয়জনের এমন ভাগ্য থাকে বল? জানিস, আমি শুনেছিলাম ভালোবাসা সত্যি হলে সে একদিন না একদিন আপনার কাছে আসেই। আজ জীবনের সত্য ভালোবাসার এই উদাহরণ নিজের চোখের সামনে সত্যি প্রমাণিত হতে দেখলাম। তুই এত বছর শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিস, এখনও সেইভাবেই ভালোবাসতে থাক। আর এ ভালোবাসা দিয়েই জিজুকে নিজের করে নে তিথি, কারণ ভালোবাসার শক্তি অনেক বেশি। আর তোর এমন ভালোবাসার কাছে জিজু তার মন হারাতে বাধ্য। শুধু একটিবার চেষ্টা করে দেখ। তুই এত বছর শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিস, এখনো সেইভাবেই ভালোবাসতে থাক। আর এই ভালোবাসা দিয়ে জিজুকে নিজের করে নে তিথি, কারণ ভালোবাসার শক্তি অনেক বেশি। আর তোর এমন ভালোবাসার কাছে জিজু তার মন হারতে বাধ্য। শুধু একটিবার চেষ্টা করে দেখ। মোটেও না, উনি আমার সাথে এমন করে আমাকে ভুলে গেল। আমি 3 বছর ভেবে বসে আছি আমার সাথে এমনটা করার পর হয়তো তার গিল্টি ফিলিং থাকবে। নবীন বরণের দিন যেভাবে সরি বলেছিল, আমি বুঝেছিলাম যা করেছে তার জন্য হয়তো তার অপরাধটা আছে, কিন্তু না, আই এম রং। সে তো ওই কথা মনেই রাখেনি, আমার কথা এত সহজে ভুলে গেল। আর তুই, আমি ভেবেছিলাম তুই অ্যাটলিস্ট আমার কথা বুঝবি, কিন্তু তুইও থাক, কিছু করা লাগবে না। আমি গিয়ে বাবার সাথেই কথা বলছি। তিথি উঠে চলে গেল। নিশিও তার পিছু পিছু চলে গেল। ডাকলো, কিন্তু তিথি কিছুতেই শোনেনি। ডাইনিং রুমে নেই, অর্থাৎ নিজের রুমে বাবা। তিথি বাবার রুমে চলে গেল। বাবা এক দোলন চেয়ারে বসে বই পড়ছে। তিথি নিশিকে আসতে দেখে সোজা রুমে চলে গেল। নিশি ঢুকতে যেয়েও ঢুকলো না, দরজার বাইরে লুকিয়ে দাঁড়িয়ে রইল। বাবা। বাবা বই থেকে চোখ সরিয়ে উপরে তাকালো। বাবা। আচ্ছা বল। আচ্ছা থাম 1 মিনিট, তোর জন্য কিছু আছে। তিথি চুপ হয়ে রইল। বাবা উঠে আলমারি থেকে একটা বক্স বের করে আনলো। বাবা তিথির হাতে বক্সটা দিল। তিথি অবাক হয়ে বক্সের দিকে তাকালে বাবা ইশারায় বলে খুলে দেখতে। তিথি বক্সটা খুলে দেখে অনেক সুন্দর একটি ডায়েরি। তিথি চোখ তুলে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাবা এটা? ডায়েরি।
জানি না তুই লেখা বন্ধ করেছিস কেন। আগে কত সুন্দর সুন্দর ছন্দ কবিতা লিখতি, কতগুলি ডায়েরি ভর্তি ছিল তোর ছন্দে, আর আজ সেগুলো বাবা, বাসা পাল্টানোর সময় হারিয়ে গেছে, তুমি তো জানোই। মা, আজও মিথ্যা ভালো মতো বলতে পারিস না। তোকে জিজ্ঞাসা করব না কেন কি জন্য লেখা ছেড়েছিস, শুধু এতটুকুই বলবো, নিজের ভালো লাগাটা কারো জন্য পাল্টাতে নেই। তিথি মাথা নিচু করে রইল। আচ্ছা, এখন লিখিস না, এখন শুধু বাবার উপহার হিসাবেই রাখ, যখন তোর মন চাইবে তখন লিখিস। আর মা, তুই তোর নতুন জীবনে পা রেখেছিস, জানি সম্পর্কটা হঠাৎ হয়েছে, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো প্রহরী তোর ভাগ্যে লেখা ছিল। জানি তোকে বলতে হবে না যে ওই বাড়িতেও নিজের বাবার নাম উঁচু রাখিস। জীবনেও কোনো এমন কাজ করিস না যে তোর বাবার সম্মান নষ্ট হোক, কারণ আমার বিশ্বাস আছে আমার মেয়ের উপর, সে সারা জীবনেও এমন কিছু করবে না যে তার বাবার মাথা শরমে নিচু হয়। তোর মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আর কিছু হোক না হোক তোর বাবা হয়ে আমি গর্বিত। সারা জীবনেও নিজের বাবাকে লজ্জা পেতে দিসনি, কোনো আঘাত দেওয়ার মতো কাজ করিসনি, আর আমার ভরসা ভবিষ্যতেও এও দিবি না। তিথি চুপ হয়ে রইল। কি রে মা, কিছু বলছিস না? তিথি কিছু না বলেই বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পাগলি, কাঁদছিস কেন? বাবা, বল। খুব ভালোবাসি তোমায় বাবা। আমিও আমার রাজকুমারীটাকে খুব ভালোবাসি, যদিও সে এখন অন্য কারো রানী। তাও বাবার কাছে তার মেয়ে সারা জীবনের সবচেয়ে বড় উপহার, আর তোর মতো মেয়ে থাকলে তো জীবন সফল। তিথি বাবাকে ছেড়ে চোখ মুছে বাবার দিকে তাকিয়ে হাসি দিয়ে চলে যেতে নিল। কিছু পথ যাওয়ার পর বাবার ডাকে থেমে গেল। তিথি, তুই নাকি বলতে? তিথি অর্ধেক ঘুরে বলল, বাবা, তোমার ভরসা ভাঙবো না। বাবার মুখে হাসি ফুটে উঠল। তিথিও হাসির প্রতিউত্তর দিয়ে চলে গেল। বাইরে যেতেই নিশি হাত টান দিয়ে তিথিকে নিয়ে গেল। টেনে আবার রুমে নিয়ে সে দরজা লক করে দিল। তারপর তিথির সামনে দাঁড়িয়ে বলল, কিছু বললি না যে? কি হলো বল। বাবা কষ্ট পেত। দেখলি তো, নিয়তিও তোদের এক করার জন্য জুটে রয়েছে, সব বলতে গিয়েও পারলি না। তিথু জান, শুনো, আল্লাহ এমন ভাগ্য সবাইকে দেয় না। ভালোবাসা হারিয়ে সে ভালোবাসাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা বড়ই ভাগ্যের ব্যাপার। নিজের সৌভাগ্যকে নিজের হাতে নষ্ট করিস না রে। আমার উপর কি বিশ্বাস নেই? আমার জীবনে বাবা মায়ের পরে যদি কারোর জায়গা আছে তা হলো তুই আর রায়হান। আমি কখনো তোর খারাপ আমি চাবো? তুই বল। তিথি নিশিকে জড়িয়ে ধরল। নিজের থেকেও তোকে বেশি বিশ্বাস করি। ঈশিতা আমার সাথে যা করলো, তারপরে বিশ্বাস আর বন্ধুত্ব, এই দুইটা শব্দ থেকে এক প্রকার ঘৃণার সৃষ্টি হয়ে যায়। তুই তো ছিলি যে আমার জীবনে নতুন আলো নিয়ে আসছিলি, নতুনভাবে হাসতে শিখিয়েছিলি, বিশ্বাস করতে শিখিয়েছিলি, বাঁচতে শিখিয়েছিলি, আর বলছিস তোর উপর বিশ্বাস নেই? তাহলে বন্ধুত্বের খাতিরে কিছু চাই, দিবি? তিথি মুখ তুলে নিশির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে লাগলো। এই বিয়েটাকে অন্য এক সুযোগ দে, তোর ভালোবাসাটাকে অন্য এক সুযোগ দে, আমাদের বন্ধুত্বের দিব্যি তোকে। তিথি করুণাময় চোখ নিয়ে নিশির দিকে তাকিয়ে থাকলো। উত্তর দে। নিজের মনকে অনেক কষ্টে সামলেছি, আবার বলছিস সে না পাওয়ার কষ্ট ভোগ করতে? না, বলছি জিজুর ভালোবাসাকে নিজের করতে। সহজ না রে। কেন? অবশ্যই সহজ। না, মোটেও সহজ না। আমি আমার ভালোবাসা 4 বছর ধরে বলতে পারিনি, আর ওনার ভালোবাসা তো 11 বছরের। ওই ডাইনিটাকে কয়দিনের বা ভালোবাসবে? সব আবেগ দেখেছি 2 দিনে তোর ভালোবাসায় জড়িয়ে যাবে। আমি কার লগে লাইনে পারলাম না। নবীন বরণের দিন সে প্রথম হয়তো প্রহরের চোখের দিকে তাকিয়েছিলাম, ওর চোখের মাঝে শুধু ভালোবাসা দেখেছি। আয়শার জন্য আবেগ ভোলানো সহজ নিশু ভালোবাসা না। আর ভালোবাসা ভালো খারাপ দেখে হয় না, শুধু হয়ে যায়। কারণ ভালোটাকে বেশি ভালোবাসা হয় না, ভালোবাসতে হয় মনটাকেও, তার সবটাকে ভালোবাসতে হয়। কিন্তু চেষ্টা তো কর প্লিজ। আমার মন বলছে দেখিস, প্রহর তিথিকে ভালোবাসতে বাধ্য। সময় পেরিয়ে আজ তোরা একসাথে এই সময়টাকে এভাবে যেতে দিস নে। একসময় শেষে তোদের মিল হবে, দেখে নিস। আর সেই মুহূর্তের জন্য আমি আপেক্ষিক।
কিন্তু দেখিস তিথি এতটাই অপেক্ষায় রাখিস না যে শেষ মুহূর্তে তোকে সব হারিয়ে শূন্য দেখতে হয় আমার। তিথি কিছুই বলল না, শুধু শেষ কথাটি শুনে অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে আছে। এরকমভাবে অবাক হওয়া লাগবে না, সত্য কথা কটু হয়। এই জন্যই বলছি ভালোবাসাটাকে নিজের করে নে, দ্বিতীয় চান্স সবাই পায় না। তুই পেয়েছিস, বৃথা যেতে দিস না। এক নতুন সূচনা কর প্রহরের সাথে, বাকি তোর ইচ্ছা। নিশি এই বলে রুম থেকে বের হয়ে গেল। তিথি কিছু বুঝতে পারছে না কি করবে বা না করবে। হাতে ডায়েরিটা উঠিয়ে একবার দেখলো, যে ব্যাগে ভরে রেখে দিল। ব্যাগে ডায়েরিতে রেখে চেন লাগিয়ে এক বড় নিঃশ্বাস নিল আর নিজেই বলল, কবিতার জন্য ছন্দ লাগে, আর ছন্দের জন্য শান্ত হৃদয়ের, কিন্তু এই হৃদয়ে তুফান বইছে বাবা। যেদিন এই তুফান শান্ত হবে সেদিন তোমার দেয়া ডায়েরির প্রথম পাতা পূর্ণ হবে। রুম থেকে বেরিয়ে দেখে প্রহর আর উজান ভিডিও গেম খেলছে, আর পাশে মা আর নিশি বসে দেখছে আর মজা করছে। নিশি তিথিকে দেখে টেনে নিয়ে আসলো, সবাই মিলে গল্প করতে লাগলো। কিন্তু তিথির মাথায় নিশির কথাগুলো ঘুরছে। আসলে কি প্রহরকে মাফ করে নতুনভাবে জীবনের সূচনা করতে পারবে তিথি? আসলে কি প্রহর আয়েশাকে ছেড়ে তিথিকে ভালোবাসবে? আসলে কি প্রহরের সাথে তার নতুনভাবে সূত্রপাত ঘটানো উচিত হবে? এমন হাজারো প্রশ্ন ঘুরছে তিথির মনে। হয়তো আজ তার উত্তর নেই, কিন্তু হয়তো সময়ের সাথে পেয়ে যাবে। পরের দিন সকালে ঢাকার জন্য রওনা দিতে গেলেও মা বাবার আটকানোর কারণে সন্ধ্যায় দেয়। নিশিও বিকেলে আসে তাদের সাথে বিদায় দিতে। কেউ তেমন মন খারাপ করে না, কারণ সবাই পরশুই প্রহরদের বাসায় যাবে, কারণ তার পরের দিন তাদের রিসেপশন। প্রহর বলেছিল তাদের সাথে যেতে, কিন্তু তারা মানা করে দিল। যাওয়ার সময় নিশি তিথিকে জড়িয়ে ধরল, মুখ কানের সামনে এনে বলল, দিব্যিটা ফেরত নিলাম। কাল রায়হান বোঝালো ভালোবাসা কিছুর খাতিরে হয় না। জোর করে যেমন কাউকে ভালোবাসানো যায় না, তেমন কাউকে ভালোবাসা পাওয়ার জন্যও জোর করা যায় না। নিজের মন থেকে না হলে কিছু করা সম্ভব না। কিন্তু তাও বলবো, একটিবার নিজের মনকে জিজ্ঞাসা কর সে কি চায়। তিথিকে ছেড়ে এক হাত তার গালে দিয়ে একটু হাসি দেয়। তিথি আর প্রহর গাড়িতে উঠল। প্রহর ড্রাইভ করছে। আজও দুজনেই চুপ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসছে। দু একদিন ধরে বেশ শীত পড়ছে, হয়তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে তাই। আর সামনে তো শীতও আসছে, তাই রাতের কুয়াশায় জানালাগুলো ঝাপসা হয়ে গেছে। হঠাৎ গাড়ি থেমে গেল। কি হলো জানি না, হঠাৎ থেমে গেল। আমি নিচে নেমে দেখছি প্রহর নিচে নামলো, সাথে তিথিও। প্রহর সব টায়ার চেক করে সামনে যেয়ে গাড়ি চেক করলে দেখে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রহর কাশতে লাগলো। ঠিক আছেন তো? ঠিক আছে, কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আর রাত 11টা বাজে। আশেপাশে সব জঙ্গলে, এখানে মেকানিক পাওয়া সম্ভব না। এখন দাঁড়াও, আমি আসছি। প্রহর অন্যদিকে যেয়ে কাকে যেন কল দিল। এসে বলল, ড্রাইভারকে কল দিলাম, কিন্তু রাতের সময় এদিকে আসতে দিবে না হয়তো। সেখান থেকে বের হলেও এদিকে আসতে আসতে রাত 1টা-2টা বাজবে, আর পুলিশ রাত 12টার পরে এদিকে আসতে দেয় না। এখন ভয় পেও না, আমি তো আছি। আর ভোরের আলো ফুটতেই ও এসে পড়বে। চলো আপাতত গাড়িতে যেয়ে বসি। ভয় পেও না, আমি তো আছি। আর ভোরের আলো ফুটতেই ও এসে পড়বে। চলো আপাতত গাড়িতে যেয়ে বসি। আচ্ছা। প্রহর আর তিথি যেয়ে গাড়িতে বসলো। মাকে জানাবেন না? আমার ড্রাইভারকে বলেছি ইনফর্ম করতে। আমার ফোনে তেমন চার্জ নেই, ড্রাইভার আসলে আবার ফোন করবে। আমার ফোনে আছে, কথা বলবেন? ইনফর্ম তো করেছেই, আর কি বলবো। ও অনেকক্ষণই হলো দুজনই বসে আছে। তিথি কেমন যেন ছটফট করছে, হয়তো গাড়িতে বসে অস্থির অস্থির লাগছে তার। প্রহর বুঝতে পারল। তুমি লাগলে পিছনের সিটে যে ঘুমাতে পারো। না না, ঘুম আসছে না। তাহলে এমন ছটফট করছো যে? না, এমনি। বুঝেছি, চলো। কোথায়? বাহিরে যে কিছুক্ষণ হাঁটি। এত রাতে? আরো এদিকে তো জঙ্গল। আমি আছি তো, চলো। আচ্ছা চলেন। গাড়ি থেকে নেমে দুজনেই হাঁটছে। প্রহর পকেটে হাত দিয়ে তিথির দিকে তাকাতেই ফিক করে হেসে দিল। তিথি ভয়ে কুঁকড়ে কুঁকড়ে হাঁটছে। তিথি ভ্রু কুঁচকে প্রহরের দিকে তাকালো। সরি বাবা, তোমাকে এমনভাবে দেখে হাসি থামাতে পারলাম না। তিথি মুখ ফিরিয়ে নিল। প্রহর পাশে যেয়ে আস্তে আস্তে নিজের হাতটি তিথির হাতের কাছে নিয়ে আবার সরিয়ে ফেলল। আবার কি যেন ভেবে হাতটি ধরল। প্রহর হাত ধরায় তিথি আচমকায় হাতের দিকে তাকিয়ে আবার প্রহরের দিকে তাকালো। প্রহর এক বাঁকা হাসি দিল। তিথির মুখ সামনের দিকে ফিরিয়ে নিজেও মুচকি হাসি দিল। অনেক পথ এগিয়ে আসলো দুইজন। তিথি কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে।
একবার প্রহরের দিকে তো আরেকবার প্রহরের হাতের মুঠোই দেওয়া তার হাতের দিকে, আর মুচকি মুচকি হাসছে। বারবার নিশির কথাগুলো মনে করছে, একটিবার সুযোগ দিতে তো সমস্যা নেই নাকি, আরেকটিবার না হয় সুযোগ দিয়েই দেখলো। তার ভাগ্যই তো প্রহরের সাথে তাকে মিলিয়েছে, হয়তো আমার ভালোবাসাকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। তিথি, এই তিথি। হুম হুম বলেন। হয়তো বৃষ্টি হবে, আকাশ বাদলে ভরে গেছে। রাতের আধারে যদিও বোঝা যাচ্ছে না, তাও মনে হচ্ছে। জলদি গাড়িতে চলো। তিথি একবার আকাশের দিকে তাকিয়ে আবার প্রহরের দিকে তাকালো, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দুজনেই জোরে জোরে হাঁটছে, তবুও বৃষ্টির পানি থেকে রেহাই পেল না। প্রহর তিথির হাত ধরে শক্ত করে দৌড় দিল গাড়ির দিকে, যে পিছনের সিটে তিথিকে ঢুকিয়ে নিজেও ঢুকলো। দুজন হেসে দিল। যেভাবে দৌড় দিয়েছে, ভাগ্যিস অন্য কেউ দেখেনি, না হলে কতই না লজ্জা পেতে হতো আজ। দুজনই বৃষ্টিতে ভিজে গেছে, দুজনের শরীর বেয়ে বেয়ে এখনো পানি পড়ছে। প্রহরে কিছুটা কম, সে জ্যাকেট পরেছে, তাই এত ভেজেনি, কিন্তু তিথি বৃষ্টিতে ভিজে পরিপূর্ণই বৃষ্টিতে আর্দ্র। তিথি কাঁপছে, ভেজা শরীরে শীতটা বেশিই লাগছে। প্রহর তিথির দিকে একবার তাকালো, সুতির শাড়িটি শরীরের সাথে মিশে আছে। সাথে সাথে চোখ সরিয়ে নিল, জ্যাকেটটা খুলে তিথির দিকে এগিয়ে দিল। তিথি জ্যাকেট দেখে বলল, না না, আপনি পরেন, ঠান্ডা লাগবে। তুমি এটা নাও, আমি একটু বৃষ্টি কমলেই ডিক্কির ব্যাগ থেকে অন্য জ্যাকেট নিয়ে আসবো। আপাতত তুমি এটা ইউজ করো। কিন্তু বলেছি না দিতে। তিথি আর কথা বাড়ালো না, নিয়ে নিল। মিনিট খানেক পরে জোরে বজ্রপাত হলো। তিথি ভয়ে চিল্লিয়ে প্রহরের বুকে লুটিয়ে পড়ল। প্রহর এমনটার জন্য অনেকটাই অপ্রস্তুত ছিল, কিন্তু কিছুই বলল না। তিথির সময় খানিকের মাঝে বুঝতে পারল সে প্রহরের বুকের মাঝে। প্রহরের হৃদয়ের স্পন্দনের প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। সাথে সাথে বুক থেকে উঠে পড়ল, লজ্জায় মাথা নত করে আছে। আরেকবার বজ্রপাত হতেই তিথি কেঁপে উঠল, চোখ বন্ধ করে চেপে রেখেছে, এক হাত দিয়ে অন্য হাত মোড়াচ্ছে। প্রহরের বুঝতে বাকি রইল না তিথি ভয় পেয়ে গেছে। প্রহর তিথির বাহু ধরে এক টানে নিজের বুকে জড়িয়ে নিল। তিথি প্রহরের কাছে থতমত খেয়ে গেল। ভয় পাচ্ছ তাই তো? এখানে সুরক্ষিত আছো, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। তিথি মুচকি হাসি দিল। আজ যেন আবার নতুন করে প্রেমে পড়ে গেল প্রহরের। নিজেকে আসলে খুব সেফ মনে হচ্ছে তিথির। প্রহরের দেহের উষ্ণতায় কখন যে তিথি ঘুমের রাজ্যে চলে গেল সে নিজেও জানে না। প্রহরও বেশিক্ষণ জেগে রইল না, সেও ঘুমের ঘরে চলে গেল। ভোরের কাঁচা সোনালি আলোতে ঘুম ভাঙল প্রহরের। চোখ খুলতে দেখে তিথি তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। চেহারাটা পুরোই নিষ্পাপ বাচ্চাদের মতো। দেখতেই এক হাসি দিল। ফোন বেজে উঠল। তিথির ঘুম ভেঙে গেল ফোনের রিংটোন শুনে। উঠতে দেখে প্রহরকে জড়িয়ে ঘুমোচ্ছে সে। সাথে সাথে ছেড়ে দিল। কি লজ্জা, কি লজ্জা! লজ্জায় আজ মরেই যেতে ইচ্ছে করছে তিথির। লজ্জায় গাল দুটিও লাল হয়ে গেছে। প্রহরের ওর অবস্থা দেখে অনেকটা হাসি পেল। ফোনটা ধরল। হ্যালো, জি, আরেকটু সামনেই নিয়ে আসেন। ও আচ্ছা, আমরা গাড়ি থেকে নিচে নামছি। ফোনটা রেখে দিল। তিথি, ড্রাইভারের সামনে তুমি নামো। তিথি আর প্রহর গাড়ি থেকে নামলো। প্রহর গাড়ি লক করে দিল। কিছুক্ষণের মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। ডিক্কি থেকে ব্যাগ নিয়ে অন্য গাড়িতে করে রওনা হলো। প্রায় 3 ঘন্টার পথ পার করে তাদের লক্ষ্য পানে, অর্থাৎ বাসায় পৌঁছালো। মা আর প্রাপ্তি এসে তিথিকে জড়িয়ে ধরল। প্রহর মুখ কালো করে ফেললে সাথে সাথে প্রহরকেও। ঘর যেন চেনাই যাচ্ছে না, তামঝামে ভরা, সব জায়গায় কিছু না কিছু রাখা, সব অগোছালো হয়ে আছে। প্রহরের এমনই অগোছালো জায়গা মোটেও পছন্দ না। ঘরের এমন অবস্থা নিয়ে রাগী লোক নিয়ে মায়ের দিকে তাকালো। আরে রাগ হচ্ছিস কেন? এই কয়দিনে হঠাৎ কোনো ভালো হল পাচ্ছিলাম না, যেগুলো পেয়েছি তার একটাও পছন্দ হয়নি, তাই এখানে করেছি। প্রহর কিছুই বলো না, শুধু বিরক্তি নিয়ে রুমে চলে গেল। তিথিও কিছুক্ষণ গল্পের পর রুমে চলে গেল। বিকেল থেকে সব আত্মীয় স্বজন আসা শুরু। তিথিকে বারবার সবার সাথে পরিচয় হতে হচ্ছে। সবাই এসে নানা কথা বলছে, কেউ তারিফ করছে, আর কেউ হঠাৎ বিয়ের জন্য নানা রকমের কথা বলছে। আগের ছেলে পালিয়েছে বলে বিভিন্ন কথা শোনাচ্ছে। প্রহরের মাও কম না, তাদের ভদ্র ভাষায় খোটা শুনিয়ে চুপ করিয়ে দিচ্ছে। প্রাপ্তি পাশে বসে মুখে হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে হাসছে মায়ের কথা শুনে, কিন্তু বেচারি তিথি তাও করতে পারছে না। সবার মাঝে যে বসে আছে, হাসাও যাচ্ছে না। পরের দিন তিথির পরিবার আর নিশি, মিথিলা, নীলাও আসে। তিথি সবাইকে যে জড়িয়ে ধরে। ঘরের মাঝে হইচই, মেহমানে ভরা। সবাই, মা, প্রাপ্তি আর 4টা গেস্ট রুমে অ্যাডজাস্ট করেছে। প্রহরের এসব ভালো লাগে না, বিধায় কেউ রুমের আশেপাশেও যায়নি। প্রহরের এসব অসহ্য লাগে, তাই বাইরে গিয়েছিল। সে কতক্ষণই তো হলো, এখনো তো আসেনি। রাত 11টা বাজতে এসেছে। এখন সবাই গল্প করছে ড্রয়িং রুমে বসে।
শুধু মেয়েরাই। আছে তিথি, নিশি, মিথিলা, নীলা, প্রাপ্তি আর প্রহরের 6টা কাজিন। প্রহর ঘরে ঢুকতেই ওদের কথোপকথন শুনতে পাই। ভাবি, তুমি গান পারো? প্লিজ গান গাও। গান গানা এমন করছিস কেন? তিথি প্লিজ, আমরাও তো গেলাম। আমি তেমন সুন্দর গাইতে পারি না। মিথ্যা বলছো কেন? তিথি মুখ উঁচু অবাক হয়ে প্রহরের দিকে তাকালো। না মানে তোমার আওয়াজ যে সুন্দর তোমার কথাতেই বোঝা যায়। ভাইয়া, তুমি বলোই না গান গাইতে। না প্রাপ্তি প্লিজ। তুই গাইবি? বাদ দে না। গাও না। তিথি কিছু বলো না, মাথা নিচু করে গান গাওয়া শুরু করলো। সবাই হাততালি দিল। তিথি আর চোখে প্রহরের দিকে তাকিয়ে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল। এমন বলছিস কেন? আমার জীবনে তুই কতটুকু জড়িয়ে তুই তো ভালো করেই তো জানিস। তোর জায়গা আমার জীবনে সবার থেকে ভিন্ন। জিজু জেলাস হয়েন না, আপনার বউ কিন্তু আগে আমার জান। প্রহর কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। সামনে যেয়ে দেখলো তিথির বাবাকে সালাম দিল। তোমার সাথে কিছু কথা ছিল বাবা। জি বাবা বলুন। এখানে না, তোমার রুমে চলো। আচ্ছা বাবা চলুন। পরের দিন আজ রিসেপশন। তিথিকে পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে, আর প্রহর আগে থেকে সেখানেই ছিল। তার সব বন্ধু, বিজনেস পার্টনাররা সবাই এসেছে। তিথি সিদ্ধান্ত নিয়েছে আজ তার জীবনে নতুন পথ শুরু করবে প্রহরের সাথে। নতুনভাবে জীবনের সূচনায় জড়াবে প্রহরকে। নিজের ভালোবাসার টান দিয়ে প্রহরের মনে জায়গা করবে। যে গাড়ির ঘটনার পর কেন জানি এক নতুন আশার প্রদীপ জ্বলেছে তিথির মনে। হয়তো সেই পারবে প্রহরের ভালোবাসা পেতে। তিথি আর প্রহরকে পাশাপাশি বসানো হলো। সবাই এসে দেখা করে যাচ্ছে। সাথে আকাশ, অনিক, রিফাত, রিপা এসেও দেখা করে গেল। তিথির অনেকটা অবাক লাগলো। আসলে কি একজনও তিথিকে চিনল না? কিভাবে সম্ভব? দেখা করার সময় আকাশের নজর পড়ে নিশির ওপর। তিথির পাশেই ছিল। মিথিলা নিচ থেকে ডাক দেওয়াই নিচে নামে। আকাশও নিচে নামে। এক্সকিউজ মি মিস লিলড্রেস। মি? এস ইউ। বলুন। তুমি দেখতে এত সুন্দর কেন? তো আপনার জলে কেন? নিশি নাক মুখ ফুলিয়ে চলে গেল। আকাশ 2 পকেটে 2 হাত রেখে বলল, ইন্টারেস্টিং গার্ল, জালে ফেলতে মজা লাগবে। ফাংশন শেষ। তিথি নিজের রুমে গয়না খুলছে। গলার হারটা খুলল। একটা কানের দুল খুলে অন্যটা খুলছে। এমন সময় আয়নায় মাকে দেখে কানের দুল খুলে ড্রেসিং টেবিলে রাখলো। ফিরে বলল, মা আপনি? প্রহর নেই। না মা। ও এখনো হয়তো ফ্রেন্ডের সাথে ছাদে আড্ডা দিচ্ছে। এগুলো না এত বছরেও পাল্টায় না। দাঁড়া, প্রাপ্তিকে বলি ডেকে আনতে। মা প্রাপ্তিকে আওয়াজ দিতে যাবে তখনই, মা আমি ডেকে আনছি। তোর সমস্যা হবে না তো? না মা, কিসের সমস্যা হবে? আকাশ সিগারেট জ্বালিয়ে মুখ থেকে ধোঁয়া ছাড়ল। তোকে না বলছি আমার সামনে সিগারেট খেতে না। তুই কি পরে খেতে পারতি না? তোর বইয়ের জন্য আমি কেন খাবো না? আজব। ব্রো পার্টি কই? সব প্ল্যান অনুযায়ী হলো। দিব, ওয়েট করো, কাজ সম্পূর্ণ হয়নি। তিথি বুঝে এই বিয়েটা নিয়তির জোরে হয়েছে, কিন্তু বিয়েটা ভাগ্যের না, আমার খেলা।